আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার কথা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমার বোর্ড ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা সেটাও একটু জানিয়ে দেবেন। আমরা ক্লাস শুরু করব। আমাদের আজকের ক্লাসে আমরা শিখব বাংলা দ্বিতীয় পত্রে, এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের ফুল সিলেবাস নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা আজকে ফার্স্টে হচ্ছে সিলেবাসটা একটু দেখব, এরপরে সিলেবাসটা আলোচনা করে আমরা কোন টপিকগুলো অ্যান্সার করব সেটা একটু বুঝিয়ে দিব। এরপরে যে যে টপিকগুলো অ্যান্সার করব সেই সব টপিকগুলো আমি আজকে জাস্ট বুঝিয়ে দেব, ঠিক আছে? কালকে সকালে গিয়ে যাতে আপনারা অ্যান্সারটা করতে পারেন। ওকে, আমরা আজকে ফার্স্টে দেখব যে হচ্ছে আমাদের ব্যাকরণ অংশ থেকে আমাদের 30 মার্কের অ্যান্সার করতে হবে। নির্মিত অংশ থেকে আমাদের মোট 70 মার্কের অ্যান্সার করতে হবে। ব্যাকরণ অংশে কি কি আসবে? ব্যাকরণ অংশে আমাদের একের কতে আসবে উচ্চারণের নিয়ম। এই উচ্চারণের নিয়ম একটা বর্ণনামূলক প্রশ্ন। এখানে আমাদের 5টা নিয়ম লিখতে হয়। কয়টা নিয়ম লিখতে হয়? 5টা নিয়ম লিখতে হয়। তো আমরা নিয়ম লেখার মধ্যে যাব না, আমরা এই নিয়মটা দিব না। আমরা কোনটা অ্যান্সার করব? আমরা অ্যান্সার করব হচ্ছে উচ্চারণ। যেখানে আমাদের 8টি শব্দ থাকে, সেই শব্দের উচ্চারণ করতে হয় এবং এই 8টার মধ্যে যে কোনো 5টি শব্দের উচ্চারণ করতে হয় এবং এই 5টি শব্দের উচ্চারণ যদি আমরা সঠিকভাবে লিখে আসতে পারি তাহলে 5 মার্ক পাওয়া যায়, ঠিক আছে? তাহলে আমরা উচ্চারণের ক্ষেত্রে কোনটা অ্যান্সার করব? যে শব্দের উচ্চারণটা লিখে আসবো, ঠিক আছে? 8টার মধ্যে যে কোনো 5টা। দেখেন এখানে কিন্তু অপশন আছে, আবার এই উচ্চারণের মধ্যেও অপশন আছে। 8টার মধ্যে যে কোনো 5টি আপনাকে কি করতে হবে? উত্তর করতে হবে। তাহলে এইখানে 8টার মধ্যে যদি যে কোনো 5টা উত্তর করতে পারেন, মার্ক কত? 5, ঠিক আছে? এরপর আমাদের বানানের নিয়ম আছে। বানানের নিয়ম 5টা আমাদের লিখতে হয়, অর্থাৎ একটা বর্ণনামূলক প্রশ্ন আসে এবং সেখান থেকে আমাদের 5টি নিয়ম লিখে আসতে হয়। তো আমরা নিয়ম লিখতে যাব না, আমরা নিয়ম লিখব না, আমরা কি করব? শুদ্ধ বানান দিয়ে আসবো। এখানে যদি 8টার মধ্যে যে কোনো 5টা শুদ্ধ বানান লিখে আসতে পারেন তাহলে আপনারা মার্ক পাবেন হচ্ছে 5, ঠিক আছে? আচ্ছা, এরপরে ব্যাকরণিক শব্দ শ্রেণী। এখানে আমাদের বর্ণনামূলক একটা কোশ্চেন আসে। তো এই কোশ্চেনের অ্যান্সার আমরা করতে যাব না, আমরা কি করব? আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশকরণ করব এবং সেখানে 8টার মধ্যে যে কোনো 5টি শব্দ আমাদেরকে নির্দেশ করতে হয়, অর্থাৎ এটা বিশেষ্য, বিশেষণ নাকি সর্বনাম। তো এরকমের 5টা যদি আমরা নির্দেশ করে দিয়ে আসতে পারি তাহলে আমাদের এখানে পাওয়া যায় হচ্ছে কয় মার্ক? 5 মার্ক, ঠিক আছে? কত মার্ক পাওয়া যায়? 5 মার্ক। আমাদের এখানে 4 নম্বরে একটু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে উপসর্গ, প্রত্যয় এবং সমাস। উপসর্গ, প্রত্যয় এবং সমাস, এই 3টি টপিকের মধ্যে যে কোনো 2টি টপিক আসবে। তো আমরা ধরে নিচ্ছি যে প্রায় বছরে দেখা যায় উপসর্গ থেকে একটা প্রশ্ন আসে। উপসর্গ থেকে একটা প্রশ্ন আসে যেটা প্রতি বছরে থাকে, ঠিক আছে? সেই প্রশ্নটি সলভ আপনাদেরকে করায় দিব। এই প্রশ্নের অ্যান্সার করতে পারলে আপনারা পাবেন 5। আর কেউ যদি সমাসের অ্যান্সার করতে চান, 8টা শব্দের মধ্যে 5টা শব্দের আপনাকে উল্লেখ করতে হবে এটা কোন সমাস এবং তার ব্যাস বাক্য লিখে আসতে হবে। অর্থাৎ এইটা যদি করতে পারেন তাহলে সেখানে পাবেন হচ্ছে 5 মার্ক। অথবা যদি প্রত্যয় আসে তাহলে প্রত্যয় থেকে আপনাকে অ্যান্সার করতে হতে পারে। এখন বিষয় হচ্ছে যে আমরা উপসর্গের ওই প্রশ্নটা আমরা জাস্ট একটু পড়ে যাব, যদি ওইটা চলে আসে আমরা ওইটা অ্যান্সার করব। আর যাদের প্রত্যয় বা সমাস পড়া আছে তাদের তো আছেই, ঠিক আছে? আচ্ছা, বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব থেকে বর্ণনামূলক একটা কোশ্চেন আসে। তো আমরা বাক্যতত্ত্বের বর্ণনামূলক কোশ্চেন পড়তে যাব না, আমরা কি পড়বো? আমরা বাক্যান্তর পড়বো, যেখানে 8টি বাক্যের মধ্যে 5টা বাক্য কি করতে হবে? বাক্যের রূপান্তর করতে হবে। অর্থাৎ সরলে দেওয়া থাকলে জটিল বানাইতে হবে, জটিলে দেওয়া থাকলে সরলে বানাইতে হবে, বা যৌগে নিয়ে আসতে হবে, বা আমাদের অস্তিবাচকে নিয়ে আসতে যেতে হবে, বা নেতিবাচকে নিয়ে যেতে হবে। এরকম আমাদের বলে দিবে যে কোনো একটাই নিয়ে যেতে হবে, হ্যাঁ? আচ্ছা, এরপর আমাদের আছে অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, যেখানে 8টির মধ্যে 5টা, এইটাতে আমরা অ্যান্সার করব এবং এখানে আমাদের মার্ক কত? এখানে আমাদের মার্ক হচ্ছে 5। আমরা অনুচ্ছেদ শুদ্ধ করতে যাব না, কারণ একটা অনুচ্ছেদ পড়তে হবে, সেখানকার কোনগুলো ভুল আছে সেগুলো আমাদের সঠিক করে লিখতে হবে। এইটা অনেক প্যারা হয়ে যাবে, এইটা করতে যাব না। আমরা কোনটা দেব? অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ। অর্থাৎ 8টি বাক্যের মধ্যে 5টা বাক্য আমরা কি করব? শুদ্ধ করব, ঠিক আছে? আচ্ছা, আমরা 7 নম্বরে যদি নির্মিত অংশে আসি, এখন আমাদের যা আছে সবগুলো 10 মার্ক করে। এতক্ষণ যা পড়েছি সবগুলো আমাদের 5 মার্ক করেছিল, এখন যা আছে সবগুলো আমাদের কত মার্ক করে? 10 মার্ক করে। অর্থাৎ লিখিত অংশে কিন্তু আমাদের মার্ক অনেক বেশি, 70 মার্ক, ঠিক আছে? আচ্ছা, পারিভাষিক শব্দে 15টার মধ্যে আমরা কয়টা? 10টা লিখতে পারলে মার্ক পেয়ে যাব কত? 10। অর্থাৎ আমাদের কিসে দেওয়া থাকবে? আমাদের হচ্ছে দেওয়া থাকবে হচ্ছে ইংলিশে,
হ্যাঁ, তো সেটা আমাদের কি করতে হবে, বাংলা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাইলে সেটার ক্ষেত্রে আমরা মার্ক পাবো কত, 10, ঠিক আছে। ওয়েট, ঠিক আছে। আর অনুচ্ছেদ, আমরা অনুচ্ছেদের অ্যান্সার করব না, আমরা অনুচ্ছেদের পারিভাষিক অনুচ্ছেদটা অনুবাদ করতে যাব না, ঠিক আছে। আচ্ছা, ওইটাতে টাইম লাগে অনেক বেশি, যেগুলোতে টাইম বেশি লাগবে সেগুলো আমরা করতে যাব না। এবার আসেন দিনলিপি বা অভিজ্ঞতা। এখানে দিনলিপিও আসতে পারে বা অভিজ্ঞতাও আসতে পারে, যে কোনো একটা আসতে পারে। তো আমাদের সাধারণত দেখা যায় যে দিনলিপিটাই আসে, সাধারণত এটা দেখা যায়, তবে আমরা দুইটাই শিখবো, দিনলিপি অভিজ্ঞতা দুইটাই শিখবো। আমরা এই ভাষণ বা প্রতিবেদনটা শিখতে যাব না, কেননা প্রতিবেদনের মধ্যে আবার পার্ট আছে, যে সংবাদ প্রতিবেদন আছে, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আছে, নিয়মগুলো আমাদেরকে শিখে যেতে হয়। তো আমরা অত কিছু শিখতে যাব না, আমরা কি শিখবো, দিনলিপি বা অভিজ্ঞতা শিখে যাব, যেটা আসবে সেটা অ্যান্সার করব, ঠিক আছে। আচ্ছা, বৈদ্যুতিন চিঠি মানে ইমেল বা খুদে বার্তা যে কোনো একটা আসে, তো আমরা সাধারণত দেখতে পাই যে ইমেলটাই আসে। কোনটা আসে, ইমেইল আসে। তো এই মেইলটাই আমরা অ্যান্সার করার চেষ্টা করব, ঠিক আছে। আর যদি খুদে বার্তা আসে, খুদে বার্তা দেওয়ার চেষ্টা করব। এই পত্র লেখন, আবেদন পত্র লিখবো না। এই ইমেইল বা যদি খুদে বার্তা লিখতে পারি তাহলে আমরা 10 মার্ক পেয়ে যাবো, ঠিক আছে। দিনলিপি বা অভিজ্ঞতা লিখলে আমরা কত মার্ক পাবো, 10 মার্ক পাবো, ঠিক আছে। পত্র লেখন, আবেদন পত্রের মধ্যে যাবো না, কারণ এত নিয়ম মাথায় মধ্যে এখন রাখতে পারবো না। ওকে, এরপরে 10-এর ক নম্বরে আমাদের আছে সারাংশ বা সারমর্ম। এই সারাংশ বা সারমর্ম থেকে আমরা অ্যান্সার করবো, কেননা সারাংশ আমাদের 3 লাইন লিখলেই হয়ে যায়, আর সারমর্ম 3 থেকে 5 লাইন লিখতে হয়, 3 থেকে 5 লাইন লিখতে হয়, ঠিক আছে। তো এইগুলো কম লাইন লিখে কিন্তু আমরা 10 মার্ক নিয়ে আসতে পারবো, যদি আপনি বইয়ের হুবহু লিখে আসতে পারেন। তবে যদি এটা না লিখতে পারেন তাহলে আপনি ভাব সম্প্রসারণটা দেওয়ার চেষ্টা করবেন। ভাব সম্প্রসারণ লিখতে গেলে 3 থেকে 3.5 পেজ অন্তত লিখবেন। 3 থেকে 4 পেজ বলে, 3 থেকে 3.5 পেজ বা 3 থেকে 4 পেজ লিখবেন, ঠিক আছে। ভাব সম্প্রসারণ যদি দিতে চান তাহলে সেখানে মার্ক পাবেন কত, 10। তো এইটার ক্ষেত্রে আমি বলবো যে সারাংশ বা সারমর্ম আমাদের অনেক ছোট হয়, মার্কও অনেক স্যার অনেক সময় দিয়ে দেয়। যদি বইয়ের হুবহু লিখে আসতে পারেন তাহলে 10-এ 10 দিয়ে দেবে, বা 10-এ 7 দিবে, 10-এ 8 দিবে। ভাব সম্প্রসারণ যদি 3 থেকে 4 পেজ রাখেন, অনেক সময় স্যাররা পড়ে না, পড়তে চায় না, আলসেমি করে, তখন দেখা যায় যে সেখানে মার্ক কম দেয়, 10-এ 5 দেয়, 6 দেয়। হ্যাঁ, তো যাই হোক, তারপরে 3 থেকে 4 পেজ লিখলে যদি সঠিক হয়, সঠিক ভাষায় লিখে আসতে পারেন, অবশ্যই 10-এ 7-8 আশা করা যায়, ঠিক আছে। ওকে, এরপর আসেন 11 নম্বরে আছে সংলাপ অথবা খুদে গল্প। তো আমরা খুদে গল্প না দিয়ে আমরা সংলাপটা দেওয়ার চেষ্টা করব। কি দেওয়ার চেষ্টা করব, সংলাপ। এই সংলাপ লিখতে পারলে আপনারা 10 মার্ক পেয়ে যাবেন। যদি কেউ খুদে গল্প লিখতে চান তারা লিখতে পারেন, তবে খুদে গল্প লিখতে গেলে, একটা গল্প লিখতে গেলে একটু অবশ্যই টাইম লাগবে। সংলাপটা আপনারা ইংলিশে যেমন ডায়লগ পড়েছেন, সংলাপটা কিন্তু বাংলায় ঠিক সেরকমেরই একটা ডায়লগ, ঠিক আছে। আচ্ছা, এবার রচনার মধ্যে যদি আসি, আমরা রচনা কিন্তু আমাদের মোট 5টা টাইপের রচনা আছে। কয় টাইপের রচনা আছে, মোট 5টা টাইপের রচনা আছে, আমাদের টাইপ করে দেওয়া আছে। ইন্টারে কিন্তু এটাই সুবিধা, এইচএসসি তে এটাই আমাদের সুবিধা, যে রচনাতে 5টা টাইপ বলে দেওয়া আছে, যে কোন কোন টাইপ থেকে প্রশ্ন হবে। তাহলে এই 5টা টাইপের মধ্যে যে কোনো একটা টাইপ পড়ে গেলে একটা টাইপের কি রচনা আমরা কমন পেয়ে যাব। আপনারা ইতিমধ্যে সাজেশন পেয়েছেন পেজে, সাজেশনে দেখবেন যে আমি বিজ্ঞান ও প্রযুক্তির উপরে অনেকগুলো রচনা দিয়েছি, আরো রচনা আছে ওর উপরে। তো সেই রচনাগুলো আমি ক্লাসে বলে দিব, এই জন্য আমি রেখে দিয়েছি, ঠিক আছে। সেই টাইপের রচনাগুলো আমি ক্লাসে বলে দিব, এগুলো একটু ভালো করে দেখে যাবেন। এই বিজ্ঞান ও প্রযুক্তি থেকে যদি আপনি একটা রচনা পড়ে যান, এই রচনাতে মার্ক আপনার 20। রচনাতে মার্ক কত, রচনাতে একমাত্র মার্ক 20, বাকি 5টা অংশে ছিল আমাদের 50, আর এই 20 মোট মিলে হচ্ছে 70। এই 70 মার্কের নির্মিত অংশের আমাদের লিখতে হবে। তো নির্মিত অংশের জন্য অবশ্যই টাইম বেশি রাখতে হবে, আমাদের ব্যাকরণ অংশে কিন্তু বেশি টাইম খরচ করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, ব্যাকরণ অংশে আমি আবারও বলে দেই, হয়তোবা এইগুলো আপনারা জানেন, আমি আবারও বলতেছি, এতে হয়তোবা বিরক্ত হচ্ছেন যে সরাসরি টপিকে গেলে ভালো হয়, একটু প্রয়োজন আছে বলে আমি বলতেছি, একটু শুনেন। যে ব্যাকরণ অংশে যদি আপনি কোনোটাতে বেঁধে যান, ধরেন 8টার মধ্যে 5টা লিখতে গিয়ে 4টা পারছেন আর একটা পারতেছেন না, সাপোজ যে আপনার মাথায় আসতেছে না, পেটে আছে মুখে আসতেছে না, বা এরকম হয় না অনেক সময় যে আমি এটা পারি কিন্তু আমার মাথায় এখন আসতেছে না, তো আপনি ওইটাকে নিয়ে চিন্তা করতে যাবেন না, 10 মিনিট 15 মিনিট খরচ করার কোনো
দরকার নাই, ওইটা আপনি সবার শেষে অ্যান্সার করার চেষ্টা করবেন, ঠিক আছে? কেননা ওই একটার জন্য যদি আপনি 10 থেকে 15 মিনিট খরচ করেন, এই দিকে কিন্তু আপনার প্রত্যেকটার জন্য টাইম কিন্তু কি হয়ে যাবে, লস হয়ে যাবে, তাই না? তাহলে এইগুলোর জন্য কিন্তু আমাদের প্রচুর টাইমের প্রয়োজন। একটা রচনার জন্য মিনিমাম 1 ঘন্টা টাইম লাগে, কেননা একটা রচনায় 20 মার্ক মানে 20 পেজ লিখতে হবে। 20 পেজ লিখতে মিনিমাম 45 মিনিট টাইম লাগবে। যদি আপনার হাত চালু থাকে মিনিমাম 30 থেকে 45 মিনিট টাইম লাগবে। তাহলে 30 থেকে 45 মিনিট টাইম জাস্ট রচনাতেই লাগছে। 3 ঘন্টার পরীক্ষা, তার মধ্যে 45 মিনিট রচনাতে লাগছে। বাকি 1 ঘন্টা ধরলাম যে উপরের অংশগুলা, নির্মিত অংশগুলা লিখতে লাগবে। আর 1 ঘন্টা বা আপনার হচ্ছে 30 মিনিট 45 মিনিটের মধ্যে আপনাকে এটা কমপ্লিট করতে হবে, কারণ আবার আপনাকে সবগুলা রিভাইজও করতে হবে যে কোথাও কোনোটা বাদ গিয়েছে কিনা, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখন যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এই উচ্চারণ, ঠিক আছে? উচ্চারণ দিয়ে শুরু করব, আস্তে আস্তে আমরা শেষ দিকে চলে যাব, ঠিক আছে? ওকে, শারমিন সুলতানা বলছে আসসালামু আলাইকুম, ব্যাকরণটা আরেকবার বোঝান। ঠিক আছে, ব্যাকরণটা আরেকবার বোঝাবো বলতে, ব্যাকরণে আমি বলছি যে উচ্চারণের নিয়মের মধ্যে 5টা নিয়ম লিখতে হয়, অর্থাৎ একটা বর্ণনামূলক প্রশ্ন আসবে, সেখানে আপনাকে 5টা নিয়ম লিখতে হবে, হ্যাঁ? আর উচ্চারণ 8টার মধ্যে যে কোনো 5টা আপনাকে উচ্চারণ লিখে আসতে হবে। আমি এটা এখন দেখাবো, করাবো। আর বানানের নিয়মের মধ্যে আমাদের আছে হচ্ছে কি, বানানের নিয়ম আমাদের 5টা লিখতে হয়, বানানটা আমাদের 8টার মধ্যে যে কোনো 5টা লিখতে হবে, শুদ্ধ বানান লিখতে হবে। তো এগুলো আমরা এখন করাবো, ঠিক আছে? এখন আমরা এগুলো শেষ করে নাই। ব্যাকরণিক শব্দ শ্রেণীর মধ্যে বর্ণনামূলক প্রশ্ন একটা আসে, এটা আমরা দিব না। ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশকরণ দেব, সেখানে 8টার মধ্যে যে কোনো 5টা লিখতে হয়, ঠিক আছে? আর উপসর্গটা আমরা দেওয়ার চেষ্টা করব, সমাস বা প্রত্যয় থেকে অ্যান্সার করার না করারই চেষ্টা করব। যদি কেউ সমাস বা প্রত্যয় থেকে অ্যান্সার করতে চান, প্রত্যয়ের ক্লাস নেওয়া লাগে 3টা, সমাসের ক্লাস নেওয়া লাগে 6-7টা, সমাসের ক্লাস নেওয়া লাগে 6-7টা, প্রত্যয়ের ক্লাস নেওয়া লাগে হচ্ছে 3টা। তাহলে 7 আর 3 10টা, প্রায় 10টা ক্লাস করা লাগবে। এখন একদিনে 10টা ক্লাসের সমান ক্লাস নেওয়া অসম্ভব বিষয়, বা এতখানি বেসিক পড়ানো অসম্ভব বিষয়। বা আমি যদি আজকে বেসিক পড়াইও আপনি প্র্যাকটিস করে কোনোদিনই এটা করে যেতে পারবেন না। তো আপনাকে উপসর্গের একটা প্রশ্ন দিয়ে দেবো, এই প্রশ্নটা যদি কালকে চলে আসে তাহলে অ্যান্সার করতে পারবেন। অথবা যদি কারো আগে থেকে সমাস পড়া থাকে বা প্রত্যয় পড়া থাকে, তাহলে সে প্রত্যয়টা বা সমাসটা কমপ্লিট করে নেবেন। যদি কারো প্রত্যয় কমপ্লিট না থাকে, আমি বলি উপসর্গ আর প্রত্যয়টা পড়ে যাওয়ার চেষ্টা করবেন। যদি কারো প্রত্যয় না পড়া থাকে, আমার কাছে 2টা ক্লাস আছে, তারা ক্লাসটা নেবেন। আমার কাছে পিডিএফ আছে, পিডিএফ নেবেন, নিয়ে একটু প্র্যাকটিস করে চলে যাবেন, ওর মধ্যে থেকে কমন চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বে বর্ণনামূলক একটা প্রশ্ন আসে। বর্ণনামূলক প্রশ্ন আমরা শিখতে যাব না বা করব না, লিখবো না। মূলত শিখবো, আজকে শিখবো, বাট লিখবো না, ঠিক আছে? বাক্যান্তর মানে বাক্য রূপান্তর, এইটা 8টার মধ্যে 5টা রূপান্তর করতে হয়, এইটা আমরা করার চেষ্টা করব। আর অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ আছে, সেখানে 8টার মধ্যে 5টা বাক্যের শুদ্ধ প্রয়োগ লিখতে হয়, এইটা করব। অনুচ্ছেদের শুদ্ধ করতে যাব না। এই ছিল আমাদের ব্যাকরণের 30 মার্ক, ঠিক আছে? তো আসেন আমরা ফার্স্টে যেটা শুরু করব সেটা হচ্ছে উচ্চারণ, ঠিক আছে? ফার্স্টে যেটা শুরু করব সেটা হচ্ছে উচ্চারণ, ওকে, ঠিক আছে? এটা তাহলে আমি মুছে দিচ্ছি, আমরা এখন উচ্চারণে চলে যাব। একটু খেয়াল করেন, উচ্চারণের কিছু শর্টকাট আমি আজকে প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু শর্টকাট শিখাই দিব। এই শর্টকাটগুলোর উপরে আপনার হচ্ছে মার্ক উঠে আসবে, হ্যাঁ? গতদিন দেখা গেছে পরীক্ষা অনেকেরই খারাপ হয়েছে, অনেকেরই মন খারাপ যে কি হবে না হবে। তবে ব্যাকরণে কিন্তু মার্ক খুব ইজিলি তোলা যায়, যদি একটু প্র্যাকটিস করা যায়, একটু যদি মাথায় রাখা যায় সবকিছু, ইজিলি কিন্তু মার্ক তুলে নিয়ে আসা যায়, হ্যাঁ? এটার জন্য বেশি খাটাখাটনি করা লাগে না, জাস্ট প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে? জাস্ট প্র্যাকটিস করতে হয়, ওকে? আসেন, প্রত্যেকটা জিনিসই শিখাবো, সমস্যা নয়, একদম শুরু থেকে শেষ পর্যন্ত 100 মার্ক আপনাকে শিখাই দিয়ে বাসায় পাঠিয়ে দিব। দেখেন, তাহলে আমরা ফার্স্টে শিখবো কি উচ্চারণ, ঠিক আছে? উচ্চারণের কিছু নিয়ম আছে। তো আমরা অনেকগুলো নিয়ম শিখি, সংবৃত উচ্চারণের নিয়ম, বিবৃত উচ্চারণের নিয়ম, আদ্য উচ্চারণের নিয়ম, অন্ত উচ্চারণের নিয়ম, ঠিক আছে? তো আদ্য অধ্বনির হচ্ছে সংবৃত উচ্চারণের নিয়ম, আদ্য অধ্বনির বিবৃত উচ্চারণের নিয়ম, এ ধ্বনির সংবৃত উচ্চারণের নিয়ম, এ ধ্বনির বিবৃত উচ্চারণের নিয়ম। তো এরকম অনেক কিছু শিখছি, আগে শিখছি।
এখন তো আমাদের আজকে এত কিছু পড়ার মতো টাইম নাই। এখন যে টাইমটা আছে সেটা আমরা কাজে লাগাই কি করব, আমরা একটা শর্টকাট ইউজ করব এবং উচ্চারণগুলো জাস্ট পড়ে যাব, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন আমাদের যদি কোনো শব্দে এরকমের রস্যইকার বা দীর্ঘইকার থাকে তাহলে উচ্চারণের সময় সর্বদা আমরা রস্যিকার ব্যবহার করব। মাথায় রাখবেন যে যদি আমাদের কি থাকে, রস্যিকার বা দীর্ঘইকার থাকে আমাদের কোনো শব্দে, তাহলে উচ্চারণ যখন লিখতে যাব তখন সর্বদা কি ইউজ করব, রস্যিকার ইউজ করব। কোনটা ইউজ করব, রস্যিকার ইউজ করব। এখন আমরা একটা শব্দ নিয়ে আসি, আমাদের একটা পরিচিত শব্দ, অনেকবার পরীক্ষায় এসেছে, নদী, ঠিক আছে? এই নদী শব্দটা দেখেন, আমাদের নদী শব্দটাতে আমাদের কি আছে, যে দীর্ঘিকার আছে। কি আছে, দীর্ঘিকার আছে। এই দীর্ঘিকার যদি থাকে তাহলে আমরা সেটাকে কি বানিয়ে দেব, রস্যিকার বানিয়ে দেব। কি বানিয়ে দেব, রস্যিকার বানিয়ে দেব। এখন এখানে একটা কথা আছে, আমরা যখন বেসিক পড়াই তখন আমরা পড়িয়েছিলাম যে নদী বানানে দন্তন্যর সাথে কিছু নেই, মানে একটা স্বরেও আছে এবং দয় দীর্ঘিকার আছে। তাহলে স্বরের পরে যদি কোনো রস্যিকার বা দীর্ঘিকার থাকে, স্বরের পরে যদি কোনো রস্যিকার বা দীর্ঘিকার থাকে, তাহলে সেই স্বরের উচ্চারণটা কিসের মতো হয়ে যায়, ও এর মতো হয়ে যায়। তাহলে এই দন্তন্যর সাথে একটা ওকার যুক্ত হবে। কি যুক্ত হবে, একটা ওকার যুক্ত হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই দয় দীর্ঘিকার ছিল, আমরা বলেছি উচ্চারণ লেখার সময় কি করব, আমরা উচ্চারণ লেখার সময় রস্যিকার বানিয়ে দেব। তাহলে এখানে কি বানিয়ে দেব, রস্যিকার বানিয়ে দেব। শেষ, ঠিক আছে? আমাদের কাজ শেষ। তাহলে এটাই হচ্ছে আমাদের উচ্চারণ। আমাদের এই শব্দটা দেওয়া থাকবে, এই নদী বানানটা দেওয়া থাকবে, এই নদী বানানটা আমাকে লিখে আসতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই বানানটা আমাদের দেওয়া থাকবে, এটা আমাদের কি করতে হবে, লিখে আসতে হবে। তাহলে এইটা যদি লিখে আসতে পারি আমাদের মার্ক কিন্তু উঠে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা শর্টকাট নিয়ম। ওকে, এরপর আসেন, আমাদের যদি রস্যকার বা দীর্ঘকার থাকে, কি বললাম, রস্যকার বা দীর্ঘকার যদি থাকে তাহলে সব সময় আমাদের রস্যকার ইউজ করতে হবে। কোনটা ইউজ করব, রস্যকার ইউজ করব। আমরা যখন আবার প্র্যাকটিসে যাব, আমরা কয়েকটা বোর্ড সলভ করব, ঠিক তখনই দেখবেন যে আরো অনেকগুলো নিয়ম আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে আপনি নিজেই অটোমেটিক্যালি এই জিনিসগুলো পারবেন। যদি আগে পড়া না থাকে, আজকের এই ক্লাস করলে অটোমেটিক্যালি আপনি পারবেন, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন আমাদের রস্যকার বা দীর্ঘকার থাকলে পরে সেখানে আমরা কি ইউজ করব, রস্যকার ইউজ করব। বা রস্য বা দীর্ঘ যদি থাকে তাহলে আমরা কি ইউজ করব, সবসময় রস্য ইউজ করব, ঠিক আছে? আমি এটা বলে নেই, এখানে রস্যিকার দীর্ঘিকার দেওয়া আছে, তাই মানে শুধুমাত্র যে কারের ক্ষেত্রেই হয় তাই কিন্তু না। রস্যই বা দীর্ঘই এরকমের যদি থাকে তাহলে সবসময় রস্যের ব্যবহার করব। কিসের ব্যবহার করব, উচ্চারণের ক্ষেত্রে রস্যের ব্যবহার করব। যদি রস্য দীর্ঘ এগুলো থাকে তাহলেও সবসময় উচ্চারণের ক্ষেত্রে কি ব্যবহার করব, রস্য ব্যবহার করব, ঠিক আছে? তো এইগুলো যেন আমাদের মাথায় থাকে, ঠিক আছে? আচ্ছা, কার দ্বারা কিন্তু এইগুলা থেকে কিন্তু কার আসছে, তাই না? তো এইগুলা একটু মাথায় রাখতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা বললাম উষা, কি বললাম, উষা। তাহলে এখানে আমাদের দীর্ঘকার আছে না, দীর্ঘকার আছে, তাহলে আমরা এখানে কি ইউজ করব, রস্যকার ইউজ করব। আচ্ছা, ভালো কথা। কিন্তু এখানে দেখেন আমাদের একটা আছে মূর্ধন্য ষ। তাহলে এই মূর্ধন্য ষ থাকলে পরে মাথায় রাখবেন এখানে আমাদের ইউজ হবে তালবস্য। মূর্ধন্য ষ বদলে কি হবে, তালবস্য ইউজ হবে। একটু পরেই বুঝতে পারবেন, একটু পরে এই নিয়মটা আছে, ঠিক আছে? তাহলে উষা বানানে আমরা কি করছি, দীর্ঘকার ছিল, কি ইউজ করছি, রস্য ইউজ করছি। দীর্ঘ ছিল, আমরা কোনটা ইউজ করছি, রস্য ইউজ করেছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটাকে অনেকে বলে যুক্তক্ষ, হ্যাঁ, অনেকে বলে হচ্ছে কি ক্ষীয়। আসল উচ্চারণ হচ্ছে ক্ষীয়, ঠিক আছে? কি উচ্চারণ হচ্ছে ক্ষীয়। তো এটা মূলত ক যোগ খ এর সমন্বয়ে গঠিত। কার সমন্বয়ে গঠিত, ক যোগ খ এর সমন্বয়ে আমাদের এটা গঠিত, ঠিক আছে? তাহলে এই ক যোগ খ যদি করা যায় তাহলে যুক্ত খ পাওয়া যায় বা আমরা ক্ষীয় পাওয়া যায়, ঠিক আছে? অনেকে যুক্ত খ বলেন, বাট যুক্ত খ আসল উচ্চারণ না, ক্ষীয় আসল উচ্চারণ। ওকে, তাহলে এটার ক্ষেত্রে আমরা যদি আসি তাহলে আমরা একটা উদাহরণে যাই, লক্ষণ। তাহলে এখানে আমরা কি লিখব, লক্ষণ, তাই না? লক্ষণ, ক্ষয়কারের খ, দন্তের ন, লক্ষণ। দেখেন এখানে আবার আমরা
দুইটা হসন্ত ইউজ করেছি। এই হসন্ত ইউজ করার মানে কি, যেখানে আমরা একটু থামি, লক, দেখেন লক্ষণ, তাহলে এই কয়তে আমরা থামছি, এই কয়ের সাথে আকার ওকার কি কিছু আছে, নেই, কিন্তু এখানে গিয়ে আমরা একটু বিরতি নিয়েছিলাম, লক্ষণ, ঠিক আছে। কয়ের এখানে আমাদের একটা স্টপ হয়, দেখেন 1 সেকেন্ডের জন্য স্টপ হয়, লক্ষণ, একেবারে কিন্তু উচ্চারণ করতে পারছেন না। তো যার সাথে আমাদের আকার ওকার কিছু নাই এবং যেখানে গিয়ে একটু থামে, সেটা আমাদের হচ্ছে কি, সেই তার নিচে আমাদের হসন্ত ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়? হসন্ত ইউজ করতে হয়। ওকে, তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার। ওকে, খিও গেল। এরপর আসেন আমাদের ইংন নিচে বর্গের এরকম আছে না, এই যে জ্ঞান বানানে, বিজ্ঞান বানানে, তাই না, এরকম আছে না, ইংন নিচে বর্গের। তো ইংন নিচে বর্গের এটা যদি শুরুতে থাকে, কি বললাম, শুরুতে থাকে, তাহলে আমাদের একটা গয়ের ইউজ করা লাগে। যদি সেটা আমাদের মাঝে থাকে, মাঝে বা মাঝে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দুইটা গয়ের ইউজ করতে হয়। তাহলে আমরা কি বললাম, যদি শুরুতে থাকে তাহলে একটা গয়ের ইউজ করব, যদি মাঝে থাকে তাহলে দুইটা গয়ের ইউজ করব। ওকে, তাহলে আমাদের আসেন যে আমরা ফার্স্টে গেলাম হচ্ছে শুরুর ক্ষেত্রে জ্ঞান, জ্ঞান বানানে, এটা আমাদের শুরুতে আছে না, এই যে ইংরেজি বর্গের শুরুতে আছে না, বা শব্দের শুরুতে আছে, তাহলে শুরুতে থাকলে কি বলছে, একটা গয়ের ইউজ হবে, গয় জফলা আকার দন্তের ন, জ্ঞান, ঠিক আছে, গয় জফলা আকার দন্তের ন, জ্ঞান। ওকে, আর যদি আমাদের কি হয়, মাঝে থাকে, মাঝে, ঠিক আছে, কই থাকে, মাঝে থাকে, ঠিক আছে, মাঝে থাকলে পরে আমাদের কি, মাঝে বা শেষে থাকলে আমাদের দুইটা গয়ের বিজ্ঞান, ঠিক আছে, দুইটা গয়ের ব্যবহার হবে। কয়টা গয়ের ব্যবহার হবে? দুইটা গয়ের ব্যবহার হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন অন্তর্জ বা বর্গের জ থাকলে সব সময় আমাদের কিসের ব্যবহার হবে? বর্গের জয়ের ব্যবহার হবে। কিসের ব্যবহার হবে? বর্গের জয়ের ব্যবহার হবে, কখনোই অন্তর্জয়ের ব্যবহার হবে না। ওকে, তাহলে এখানে আমাদের আসেন আমরা এরকম বলতে পারি কি, সূর্য, সূর্য। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের দুইটা নিয়ম, দন্তস্ব থাকলে আমরা তালবস্য ইউজ করব, আর দীর্ঘকার থাকলে কি রস্যকার ইউজ করব, সুর, সুর, জো, তাহলে বর্গের জায়গায় জো, যেভাবে আমরা উচ্চারণ করি জাস্ট সেভাবে লিখে দেবো, উচ্চারণটা শেষ। তাহলে সূর্য এটা আমাদের এখানে দেওয়া থাকবে, আমাদের এটা লিখে আসতে হবে, সূর্য, ঠিক আছে। এরপর আমাদের কি আছে? এরপর আমাদের আছে তালবস্য, তালবস্য, মূর্ধন্যস্য বা দন্তস্য। এটা যদি থাকে আমরা কি ইউজ করব? তালবস্য ইউজ করব। কি ইউজ করব? তিনটার বদলে কি ইউজ করব? তালবস্য ইউজ করব, ঠিক আছে। তিনটার বদলে আমরা কি ইউজ করব? তালবস্য ইউজ করব। এখন বিষয় হচ্ছে যদি এরকমের হয় বিশ্বাস, বিশ্বাস, যে তালবস্যের নিচে ব আছে, তালবস্যের নিচে যদি ব দ্বিত্ব অবস্থায় থাকে, সরি, তালবস্যের নিচে যদি ব যুক্ত অবস্থায় থাকে, তাহলে সেই তালবস্যটা দ্বিত্ব হয়ে যায়, অর্থাৎ ডাবল উচ্চারণ করতে হয়। দেখেন বিশ্বাস, এখানে কিন্তু বয়ের উচ্চারণ করি না, আমরা কি বলি? বিশ্বাস। আমরা কি বলি? বিশ্বাস না, আমরা বলি কি? বিশ্বাস। তার মানে তালবস্যের উচ্চারণ কি হয়ে গেছে? ডাবল উচ্চারণ হচ্ছে। এবং এখানে প্রত্যেকটাই কি ইউজ হবে? তালবস্য ইউজ হবে। এই লাস্টে কিন্তু দন্তস্ব ছিল, দন্তস্বর বদলে কি লিখছি? তালবস্যই লিখছি, এই যে বিশ্বাস, ঠিক আছে, বিশ্বাস। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের নিয়ম, যে বিশ্বাসের উচ্চারণ কি সবগুলো আমাদের তালবস্যই ইউজ হবে, ঠিক আছে। তবে এখানে একটা কথা আছে, তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য এর সাথে যদি রিকার বা র ফলা, র ফলা এইগুলো যদি ইউজ হয়, এইগুলো যদি ইউজ হয়, তাহলে দন্তস্য ইউজ করা হয়। কি ইউজ করা হয়? দন্তস্য ইউজ করা হয়। বা এগুলো যদি যুক্ত অবস্থায় থাকে তাহলে আমরা কি ইউজ করি? দন্তস্য ইউজ করি। তাহলে দেখেন আমাদের এই ক্ষেত্রে কি আছে, আমরা যদি বলতে পারি, একটা উদাহরণে যাই, তারা নোয়েট, একটা উদাহরণে যায়, যেমন আমাদের হচ্ছে শ্রাবণ, শ্রাবণ, ঠিক আছে, এরকমের বললো। তাহলে তালবস্যের নিচে কি র ফলা আছে না? কি বলছিলাম? তালবস্য, মধ্যমস্য, দন্তস্য, এর নিচে যদি র ফলা থাকে তাহলে কি হয়? দন্তস্য উচ্চারণ করতে হবে। তাহলে এখানে তালবস্যের নিচে র ফলা ছিল, তাহলে দন্তস্ব আকার, দন্তস্ব র ফলা আকার
বয়াকারের ব, মূর্ধন্যর বদলে আমাদের কি লিখতে হয়? দন্তান্ন লিখতে হয়। ঠিক আছে, কি লিখতে হয়? দন্তান্ন লিখতে হয়। মাথায় রাখবেন মূর্ধন্য দন্তান্ন এই দুইটার মধ্যে কোনটা সবসময় ইউজ হবে? সবসময় দন্তান্ন ইউজ হবে। সবসময় কোনটা ইউজ হবে? দন্তান্ন ইউজ হবে। ঠিক আছে, মূর্ধন্য বা দন্তান্নের মধ্যে সবসময় ইউজ হবে হচ্ছে দন্তান্ন। ঠিক আছে, বুঝাইতে পারছি? ওকে, ঠিক আছে। এরপর আসেন হয় ব। হয় ব, ঠিক আছে, হয় ব যদি এরকম যুক্ত অবস্থায় থাকে তাহলে এইটার ক্ষেত্রে দুইটা নিয়ম আছে। যদি এই হয় বয়ের সাথে স্বরীয় বা স্বরিয়া ফার্স্টে কি যুক্ত অবস্থায় থাকে? স্বরীয় বা স্বরিয়া যুক্ত অবস্থায় থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের উচ্চারণ হবে হচ্ছে ও ওই ভ। ঠিক আছে, ও ভ। অর্থাৎ এটা দ্বারা কি বোঝাচ্ছে আবার? হ্যাঁ, ও ভ দ্বারা কি বোঝাচ্ছে, তাই না? ও ভ দ্বারা কি বোঝাচ্ছে আর রস্যু ভ দ্বারা কি বোঝাচ্ছে? দাঁড়ান, ওয়েট, বোঝাচ্ছে, এইটা বোঝাবো। আচ্ছা, প্রশ্ন আসছে যে এগুলা থেকে কি আসবে? এই যে শব্দগুলা করাচ্ছি না, বিজ্ঞান কথাটা কালকে চলে আসতে পারে। ঠিক আছে, এই যে এখন যেটা পড়াচ্ছি যে হচ্ছে স্বরীয় বা স্বরিয়া হয় বসাতে, হ্যাঁ, এটা আমাদের এখন যে উদাহরণটা দিব আহ্বান এবং জিহবা, এটা আমাদের কালকে চলে আসতে পারে। এগুলো খুব ইম্পর্টেন্ট। এমনি এমনি নিয়মগুলো বোঝাচ্ছি না বা এমনি এমনি শর্টকাট গুলো দিয়ে দিচ্ছি না। ঠিক আছে, আসবে জন্যই কিন্তু করাচ্ছি, তাছাড়া করাইতাম না। ওকে, ঠিক আছে, ও ভ। ঠিক আছে, আর বাকি যত অক্ষর আছে তার সাথে যদি আমাদের এই হয় ব যুক্ত থাকে, মানে বাকি যত ব্যঞ্জন বর্ণ আছে, যত যাই থাকুক না কেন, সবগুলোর সাথে যদি আমাদের কি এই হয় ব যুক্ত অবস্থায় থাকে, তাহলে তখন ব্যবহার করা হয় হচ্ছে রস্যু ভ। অর্থাৎ আমরা এটার ক্ষেত্রে উদাহরণ দেই আহ্বান, আহ্বান। ঠিক আছে, তাহলে এই যে আহ্বান, এই যে এটা দেখেন হয় বল আগে কি যুক্ত অবস্থায় আছে? স্বরিয়া না? আমি কি বলছি? হয় বয়ের আগে যদি স্বরীয় বা স্বরিয়া যুক্ত অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে কি ইউজ করতে হয়? ও আর ভ, তাই না? তাহলে এখানে আমাদের উচ্চারণটা হবে আও ভান, আও ভান, অর্থাৎ ও আর ভয়ের উচ্চারণ হবে। আর আরেকটা আমাদের আছে জিহবা। কি আছে? জিহবা। এই যে জিহবা, এটা আসলে জিহবা উচ্চারণ না, জিহ্বা। হ্যাঁ, উচ্চারণ কি? জিহ্বা। ঠিক আছে, তাহলে এই হয় বয়ের আগে আমাদের কি ব্যঞ্জন বর্ণ একটা যুক্ত অবস্থা আছে? স্বরীয় বা স্বরিয়া একটা যুক্ত অবস্থা আছে? এই হয় বয়ের আগে কি স্বরীয় বা স্বরিয়া যুক্ত অবস্থা আছে? না, নেই। তাহলে এটার উচ্চারণ হবে কি? জিহ্বা। কি হবে? জিহ্বা। হ্যাঁ, রস্যু ভ। ঠিক আছে, তাহলে স্বরীয় বা স্বরিয়া হয় বয়ের আগে যদি স্বরীয় বা স্বরিয়া যুক্ত অবস্থা থাকে তাহলে ও ভ, আর যদি হয় বয়ের আগে আমাদের কি বর্গের জ বা অন্যান্য শব্দ যদি যুক্ত অবস্থায় থাকে তাহলে সেটা হচ্ছে রস্যু ভ। ঠিক আছে, তাহলে আহ্বান, জিহ্বা, এই দুইটা কিন্তু শব্দ খুব ইম্পর্টেন্ট এবং এই দুইটা শব্দ আসতে দেখা যায় বোর্ডে। ঠিক আছে, ওকে। এরপর আসেন আমাদের তয় রফলা। তয় রফলা, যদি এই তয় রফলা থাকে তাহলে আমাদের একটা ত নিতে হয়, তার সাথে তয় রফলা আসে। যেমন আমাদের কি, যেমন আমাদের আছে হচ্ছে ছাত্র, এটা আমাদের আসতে দেখা যায় ছাত্র। হ্যাঁ, ছাত্র, তাহলে ছাত্রের উচ্চারণ কি হবে? ছাত্র। ঠিক আছে, তর নিচে হসন্ত হবে, তারপরে তয় রফলা হবে, তয় রফলা ওকার, ছাত্র। এটা কিন্তু আমাদের আসতে দেখা যায়। পাত্র হইতে পারে, ছাত্র হইতে পারে। ঠিক আছে, তো যাই হোক, এরকমের যদি আসে তাহলে ছাত্রই বেশি আসতে দেখা যায়। হ্যাঁ, ছাত্রই বেশি আসতে দেখা যায়। ওকে, রি এর বদলে রয় রশ্মি ইউজ করা হয়। কি ইউজ করা হয়? রয় রশ্মি ইউজ করা হয়। অর্থাৎ এই যে ঋতু, কি আছে? ঋতু। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? রয় রশ্মি তয় রস্যু তু, ঋতু। ঠিক আছে, এরপর আমাদের আছে 1900, এর বদলে অঙ্গ ইউজ করা হয়। কি ইউজ করা হয়? অঙ্গ ইউজ করা হয়। যেমন আমরা যদি বলি যে রং, রং, তাহলে এখানে ইউজ করা হবে র অঙ্গ। ঠিক আছে, র অঙ্গ, এটা হচ্ছে আমাদের ইউজ করতে হয়। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের আসে। তো এগুলো হচ্ছে আমাদের নিয়ম ছিল। আরো অনেক নিয়ম আছে, আরো অনেক নিয়ম আছে। তো এত নিয়ম আমরা মাথায় রাখতে পারবো না। যেগুলো দেখালাম এগুলোর মধ্যে থেকেই বেশি আসে, এগুলোর মধ্যে থেকেই বেশি আসে। আমরা এখন কয়েকটা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলে পরে মোটামুটি আশা করা যায় যে পারবো, আশা করা যায় যে পারবো। ঠিক আছে, বা আপনাদের বসে বসে, এখন আমি বলি বসে বসে, যেহেতু বেশি টাইম নাই, আপনারা 2019 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্র্যাকটিস অবশ্যই করবেন।
ঠিক আছে, যদি আরো আগে পারেন 2016 থেকে 2025 যদি প্র্যাকটিস করতে পারেন আরো ভালো, 2016 থেকে 2025 এটা যদি পারেন আরো ভালো। একটা জিনিস বারবার আছে, কিন্তু যদি প্র্যাকটিস করে যেতে পারেন অনেক ভালো, কিন্তু এত সময় আমার মনে হয় না হবে সবগুলোর ক্ষেত্রে 2016 থেকে 2025 পর্যন্ত সলভ করা অসম্ভব হয়ে পড়বে। তো আপনারা চেষ্টা করবেন 2019 থেকে 2025, তার মধ্যে সবচেয়ে গুরুত্ব দিবেন ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, ঠিক আছে, কুমিল্লা, যশোর, ঠিক আছে, এইগুলাকে একটু বেশি গুরুত্ব দিবেন, দিয়ে পড়ার চেষ্টা করবেন। দেখবেন এইগুলোর মধ্যে থেকে একই জিনিস বারবার আসতেছে যেগুলো, সেগুলো স্কিপ করে দেবেন, বারবার যেগুলো পাবেন সেগুলো স্কিপ করে দেবেন, বা বারবার পড়তে দেখবেন অটোমেটিক্যালি মুখস্থ হয়ে গেছে, ওইটা আর পড়তে মন চাবে না। ঠিক আছে, তো দেখবেন যে এক সময় গিয়ে দেখবেন যে সবগুলাই পড়া হয়ে গেছে, এবং এই 2019 থেকে 2025 পর্যন্ত যদি পড়ে যেতে পারেন এর মধ্যে থেকেই কমন আসবে, এর মধ্যে থেকে কমন আসবে 8টার মধ্যে অন্তত 5টা কমন 100% পাবেন, 8টার মধ্যে 5টা 100% কমন পাবেন আশা করা যায়। ঠিক আছে, বিগত বছরগুলোতে পাইছে, ওকে, আপনারাও আশা করা যায় পাবেন। এই প্র্যাকটিসগুলো আগে করা দরকার ছিল, মাঝখানে হয়তো আপনারা প্র্যাকটিস করেন নাই, যার কারণে এই অবস্থা। ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকেন, এগুলা অটোমেটিক হয়ে যাবে। ওকে, ঠিক আছে, আমরা চলেন একটু কয়েকটা শব্দের হচ্ছে একটু করি, প্র্যাকটিস করে আমরা একটু অন্য ইয়েতে চলে যাই, এত টাইম নেওয়া যাবে না। ঠিক আছে, আমরা একটু অন্য কিছুতে চলে যাই, এত টাইম নিয়ে পড়ানো যাবে না, আমরা একটু তাড়াতাড়ি আগাইতে হবে। ঠিক আছে, ওকে, আসেন আমাদের এই যে অধ্যক্ষ কি আছে, অধ্যক্ষ শব্দ আছে। ঠিক আছে, এইখানে আমরা যেভাবে জাস্ট উচ্চারণ করি সেইভাবে লিখে দিয়ে আসবো। অধ্যক্ষের স্বরের উচ্চারণ করি না, ও এর উচ্চারণ করি, ও এর উচ্চারণ করি, ও দিলাম, অধ ধোক ধোক খো, দেখেন যেভাবে উচ্চারণ করছি জাস্ট সেভাবে উচ্চারণটা লিখে দিছি, শেষ। ঠিক আছে, তারপরে ইতো মধ্যে, তাহলে ইতো, আচ্ছা একটা বিষয় যে আমরা জাস্ট যেভাবে উচ্চারণ করব ঠিক সেইভাবে ইতো, ঠিক আছে, মধ্যে, শেষ, উচ্চারণ শেষ, জাস্ট যেভাবে উচ্চারণ করি সেভাবে জাস্ট উচ্চারণটা লিখে দিয়ে আসলেই হয়ে যাবে। ঠিক আছে, তারপরে উদ্যোগ বা অনেকে বলে উদ্বেগ, ঠিক আছে, উদ্যোগ বা অনেকে বলে কি উদ্যোগ, তাই না? তো যেটাই বলুক না কেন, উদ্যোগ বলুক বা উদ্যোগ বলুক, যেটাই বলুক সেটাই সঠিক। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে উদ্যোগ এটাও হইতে পারে, আবার কেউ যদি লিখে দিয়ে আসে উদ্যোগ, তারটাও কিন্তু সঠিক। ওকে, কোনটাই ভুল না। ওকে, তারপর আছে আমাদের ঐকতান, কি আছে, ঐকতান। এই ওই বানানোর জন্য আমরা ইউজ করি ও রস্বই, কি ইউজ করি, ও রস্বই, ও রস্বই ইউজ করলে ওই হয়ে যায়। ঠিক আছে, ওই কো, কয়াকারের কো, ওই কো তান, তাকারের তা, দন্তন নয় হসন্ত, ঐকতান, শেষ। ঠিক আছে, এরপর আমাদের আছে হচ্ছে কল্যাণ, কল্যাণ, তাহলে কি হবে, কল্যাণ, মূলত আমরা বলি কি কল্যাণ। ঠিক আছে, শেষ, কল্যাণ। ওকে, এরপর আমাদের আছে চর্যাপদ, কি আছে, চর্যাপদ, আসলে চর্যাপদ না, চোরযাপদ, চোর যা পদ, শেষ, এই আকার হয়ে গেছে। আচ্ছা, চোরযাপদ, ঠিক আছে, চোরযাপদ। ওকে, তারপরে আমাদের আছে হচ্ছে ধন্যবাদ, কি আছে, ধন্যবাদ, ধন্যবাদ, শেষ। এরপর আছে আমাদের পদ্ম, কি আছে, পদ্ম, পদ্ম, শেষ। ঠিক আছে, তো এইভাবে জাস্ট আমাদের যেভাবে আমাদের উচ্চারণ করি জাস্ট সেভাবে উল্লেখ করে দিয়ে আসলে হয়ে যাবে। ঠিক আছে, সেভাবে উচ্চারণ করে দিয়ে আসলেই হয়ে যাবে। এটা ছিল আমাদের হচ্ছে ঢাকা বোর্ড 2025-এ। এই ঢাকা বোর্ড 2025-এ এই 8টার মধ্যে যে কোনো 5টার অ্যান্সার করতে হয়েছিল। এখন আপনাদের সকল বোর্ড একসাথে, অর্থাৎ আপনাদের সবারই এই 8টার মধ্যে যে কোনো 5টা অ্যান্সার করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা শব্দ আমি বলে দিচ্ছি, প্রয়োজন আপনারা লিখে নিতে পারেন। যেমন হচ্ছে আমাদের বিজ্ঞপ্তি লিখতে পারেন, বিজ্ঞপ্তি, আবৃত্তি, ব্রাহ্মণ। আচ্ছা, এই ব্রাহ্মণটা একটু দেখায় দেই, ব্রাহ্মণ, ব্রাহ্মণ, ঠিক আছে,
এইটা আমাদের আসতে পারে ব্রাহ্মণ, ঠিক আছে। এরপর আমাদের গ্রীষ্ম আসতে পারে, গ্রীষ্ম, গ্রীষ্ম, ঐশ্বর্য, ঐশ্বর্য। তারপরে হচ্ছে পক্ষটা একটু দেখায় দেয়, পক্ষ, পক্ষ, ঠিক আছে, পক্ষ, ওকে। এরপর আমাদের আসতে পারে হচ্ছে পদ্ম আসতে পারে, তারপরে পদ্ম আসতে পারে, ঠিক আছে। একাডেমি আসতে পারে, একাডেমি, একাডেমি, ঐতিহ্য, জনশ্রুতি, ভবিষ্যৎ, ভবিষ্যৎ আসতে পারে, ঠিক আছে। ষান্মাসিক আসতে পারে, চিহ্নিত আসতে পারে, ঠিক আছে, চিহ্নিত, চিহ্নিত আসতে পারে, ঠিক আছে, চিহ্নিত, চিহ্নিত, ঠিক আছে, চিহ্নিত আসতে পারে, ওকে। তারপর আমাদের আসতে পারে হচ্ছে ব্যাখ্যা আসতে পারে, ব্যাখ্যা, ওকে, ব্যাখ্যা। তারপরে আসতে পারে একা আসতে পারে, একা, ঠিক আছে। রাষ্ট্রপতি আসতে পারে, রাষ্ট্রপতি, হ্যাঁ, রাষ্ট্রপতি আসতে পারে। এইগুলো জাস্ট একটু ভালো করে পড়ে যাবেন। দীনবন্ধু আসতে পারে, ঠিক আছে, দীনবন্ধু, ওকে। এইগুলো জাস্ট একটু ভালো করে পড়ে যাবেন, দেখবেন এইগুলোর মধ্যে থেকে আশা করা যায় কমন চলে আসবে, ঠিক আছে। কয়েকটা বোর্ড সলভ করে যাবেন, আমি তো বললাম 2019 থেকে 2025 পর্যন্ত সলভ করেন, এর মধ্যে থেকে কমন চলে আসবে। আর যেগুলো বললাম সেগুলো অবশ্যই দেখে যাবেন, বিশেষ করে ছাত্র, পদ্ম, এই পদ্ম, পদ্য, ঠিক আছে, পদ্য, ঠিক আছে, ছাত্র, এইগুলো অবশ্যই দেখে যাবেন, এইগুলো অবশ্যই দেখে যাবেন, ওকে। এইগুলো মিস করবেনই না, ঠিক আছে। তারপরে শ্রম, হ্যাঁ, এইগুলা কোনোভাবেই মিস করেন না, যেগুলো বললাম এগুলো কোনোভাবেই মিস করেন না, তাইলে দেখবেন কমন চলে আসবে, ঠিক আছে। আরো ছিল, আরো অনেক ছিল, আরো অনেক ছিল, আমরা অত কিছুতে যাচ্ছি না, যেগুলা বললাম সেগুলো জাস্ট একটু ভালো করে পড়ে যান, ঠিক আছে। আরো অনেক ছিল, স্বাগত ছিল, ঠিক আছে, ওকে। যেগুলো বলছি সেগুলো জাস্ট একটু পড়ে যান, হয়ে যাবে, ঠিক আছে। পারবেন, দেখবেন পারবেন, কমন আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। এরপরে আসেন আমরা বানানে যাই। বানানে আমাদের বানানের নিয়ম লিখতে হয় হচ্ছে 5টা, আমরা নিয়ম লিখবো না, আমরা সরাসরি কি শিখবো, আমরা সরাসরি বানান শিখবো, অর্থাৎ আমাদের বানানগুলো ভুল দেওয়া থাকবে, ঠিক আছে। আমাদেরকে সঠিক বানান লিখতে হবে, হ্যাঁ। যেমন এই যে এরকম দেওয়া থাকবে, অতি, থয় দীর্ঘি, এরকমের দেওয়া থাকবে। তা আমরা অতিথি বানান জানি যে স্বরেয় তয়রস্যি থয়রস্যি, অতিথি, ঠিক আছে। তো এরকম আমাদের ভুল বানান দেওয়া থাকবে, আমাদের কি করতে হবে, সঠিক বানানগুলা লিখতে হবে, কি করতে হবে, সঠিক বানানগুলা লিখতে হবে, ঠিক আছে। ইতিমধ্যে থাকলে পরে ইতোমধ্যে হবে, ঠিক আছে, ইতিমধ্যে, ইতিমধ্যে দেওয়া থাকলে উত্তর কি হবে, ইতোমধ্যে, ঠিক আছে। এরপর আছে হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা আসে, ঠিক আছে, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, তাহলে এটা হবে হচ্ছে আকাঙ্ক্ষীয় আকার, ঠিক আছে, উঙ্গর নিচে ক্ষীয় আকার, আকাঙ্ক্ষা, ঠিক আছে। মুমূর্ষ আসে, মুমূর্ষু, ঠিক আছে, মুমূর্ষ, মুমূর্ষ, এটা দেওয়া থাকবে। আমাদের আসল বানান হচ্ছে এটা, দুই পাশে দুইটা রস্যকার, মাঝখানে একটা দীর্ঘকার, মাথায় রাখবেন। মুমূর্ষ বানানে দুই পাশে দুইটা রস্যকার, মাঝখানে একটা দীর্ঘকার, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা শব্দ, এটা আমাদের বারবারই আসে। দূর অবস্থা আসে, হ্যাঁ, দুরবস্থা হয় না, এই যে এরকম আসে দূর অবস্থা, মানে এখানে একটা আকার দেওয়া থাকে, আসলে হয় হচ্ছে দূর অবস্থা, ঠিক আছে। ওই আকারটা হবে না, এই একটা আকারের কারণে কিন্তু বানান ভুল হয়, ঠিক আছে। সমীচীন আসে, সমীচীন, সমীচীন, সমীচীন আসে, সমীচীন বানান দুইটাই দীর্ঘিকার। বুদ্ধিজীবী আসে, বুদ্ধিজীবী আসে, এরকমের ভুল বানান জীবী বানান দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো জীবী বানান মনে রাখবেন, যে কোনো জীবী, জীবী যদি লাস্টে থাকে দুইটাই দীর্ঘিকার হবে। জীবী যদি শব্দের শেষে থাকে, কি বললাম, জীবী যদি শব্দের শেষে থাকে দুইটাই কি হবে, দীর্ঘিকার হবে। সে বুদ্ধিজীবী হোক, পরজীবী হোক, আর যে জীবী হোক,
সব জীবিতেই কি হবে, লাস্টে থাকলে পরে, শব্দের শেষে থাকলে পরে অবশ্যই দুইটাই দীর্ঘিকার হবে। ঠিক আছে, তাহলে বুদ্ধিজীবী বানানে আমাদের কি হবে, দুইটাই দীর্ঘিকার হবে। এটা কিন্তু আমাদের অনেক আসে। ঠিক আছে, তারপরে জ্যেষ্ঠ আসে। ঠিক আছে, কুজ্ঝটিকা আসে, কুজ্ঝটিকা। ঠিক আছে, তারপরে ন্যূনতম, এই যে এই ন্যূনতম বানানটা আসে, অনেক আসে, ন্যূনতম। তো এটার উত্তর হবে হচ্ছে এরকমের ন্যূনতম। ঠিক আছে, এটার উত্তর হবে এরকমের ন্যূনতম, জফলাটা আগে আসবে। ঠিক আছে, ওকে। পিপিলিকা বানানো আসে, পিপিলিকা। ঠিক আছে, পিপিলিকা, প্রিপিলিকা। ঠিক আছে, প্রিপিলিকা আসে। তারপর হচ্ছে মূর্ছনা আসে, মূর্ছনা। ওকে, যেগুলা বলে দিচ্ছে সেগুলো লিখে রাখেন, যাওয়ার সময় দেখে যাবেন। আবিষ্কার বানান দেখে যাবেন, আবিষ্কার। ফটোস্ট্যাট, ফটোস্ট্যাট। বাল্মীকি, আচ্ছা বাল্মীকি বানানটা দেখায় দেই, বাল্মীকি, বাল্মীকি, জাস্ট উল্টা। হ্যাঁ, দীর্ঘিকার আগে হবে, রস্যিকার পরে হবে। ওকে, বাল্মীকি। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে প্রাণীবিদ্যা। ওকে, প্রাণীবিদ্যা। ঠিক আছে, প্রাণীবিদ্যা পড়বেন। গীতাঞ্জলি, গীতাঞ্জলি। পোস্টমাস্টার, পোস্টমাস্টার। ঐক্যমত্য, ঐক্যমত্য, ঐক্যমত লেখা থাকে, আসলে না, ঐক্যমত্য। ঠিক আছে, এটা কিন্তু সঠিক। ওকে, নূপুর বানানে, নূপুর, মরীচিকা, শিরচ্ছেদ, নূপুর, মরীচিকা, শিরচ্ছেদ, এগুলো দেখবেন। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে এইগুলা জাস্ট একটু পড়ে গেলে আমার মনে হয় যে হয়ে যাবে। এইগুলা পড়ে গেলেই হয়ে যাবে, আর লাগবে না। এইগুলোর মধ্যে থেকে আসবে, যেগুলো বললাম সেগুলো একটু জাস্ট পড়ে যাবেন। মন কষ্ট বানানো একটু দেখাই দিই, মন কষ্ট। ঠিক আছে, মন কষ্ট, এটা হচ্ছে ম দন্ত ন, তারপরে একটা বিসর্গ, তারপরে কষ্ট। ঠিক আছে, এটা। ওকে, শিরচ্ছেদটা দেখাবো। আচ্ছা, শিরচ্ছেদ পারবেন আপনারা, একটু খুঁজলেই পাবেন, সবগুলাই আছে। যেগুলো বলছি সেগুলো জাস্ট একটু দেখে যাবেন ভালোভাবে, এইগুলা পড়লেই হবে। শ্রদ্ধাঞ্জলি, ঠিক আছে, শ্রদ্ধাঞ্জলি। ওকে, হীনমন্যতা, হীনমন্যতা, এইটা একটু দেখা যায়, হীনমন্যতা। এরকমের দেওয়া থাকতে পারে, কি রকমের, হীনমন্যতা দেওয়া থাকতে পারে। হ্যাঁ, ওকে, এইটা হবে হচ্ছে এরকমের হীনমন্যতা। মন নিচে ম, দন্ত নয় জফলা, তাই করে তা, হীনমন্যতা। ঠিক আছে, ওকে। দারিদ্রতা দেওয়া থাকতে পারে, দারিদ্রতা হয় না, মনে রাখবেন, দারিদ্র হয়। ঠিক আছে, কি হয়, দারিদ্র হয়। দারিদ্রতা দেওয়া থাকলে তাটা কেটে দেবেন। অপরাহ্ন বানানটা দেখায় রে, অপরাহ্ন, অপরাহ্ন। কালকে এটা পেয়েও যেতে পারেন, এই অপরাহ্নটা, কালকে এটা চলেও আসতে পারে। অপরাহ্ন, হন নিচে দন্ত ন। ঠিক আছে, ওকে। অপরাহ্ন কালকে চলেও আসতে পারে। ঠিক আছে, ব্রাহ্মণ দেখাইছি তাই না? ওকে, তাহলে যেইগুলা বললাম এখানে, এইগুলা জাস্ট একটু ভালো করে পড়ে যাবেন। সংবর্ধনা, স্টেশন, পৈতৃক। ঠিক আছে, যেগুলা বলে দিছি এইগুলা বাদে আর কিছু পড়ার দরকার নাই। যতগুলো শব্দ বলছি এগুলা পড়লে পরে মোটামুটি এনাফ। ঠিক আছে, যতগুলো শব্দ বলছি, যতগুলো শব্দ পড়াইছি, এর মধ্যে থেকে মুমূর্ষু খুব ইম্পর্টেন্ট, এর মধ্যে থেকে অপরাহ্ন খুব ইম্পর্টেন্ট, এর মধ্যে থেকে বুদ্ধিজীবী খুব ইম্পর্টেন্ট, ন্যূনতম খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে সমীচীন। ঠিক আছে, একটাও কম ইম্পর্টেন্ট কোনো কিছু করা নেই, বাল্মীকি। ঠিক আছে, এইগুলা পড়ে গেলেই কমন চলে আসবে আশা করা যায়। ঠিক আছে, ওকে। এরপর আসেন
তাহলে বানানো আমাদের কমপ্লিট। এখানে আমরা আশা করি 5 মার্ক যদি প্র্যাকটিস করে যান, 5 মার্ক প্র্যাকটিস করে গেলে বানানটা পারবেন। এবার আসেন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণীর দিকে যাব। ব্যাকরণিক শব্দ শ্রেণী, এখানে আমাদের কয়েকটা বিষয় পড়ার আছে ব্যাকরণিক শব্দ শ্রেণীতে। যে আমাদের পড়তে হয় হচ্ছে বিশেষ্য সম্বন্ধে জানতে হয়, বিশেষণ সম্বন্ধে জানতে হয়, নয়তো আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করতে পারি না বা আমরা চাইলেও পারবো না। ঠিক আছে, তো আমাদের এখানে একটা প্রশ্ন, মূলত ওই প্রশ্নটা পড়লে পরে এই ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশকরণটাও হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা মূলত বিশেষ্যটা কি? যদি কোনো কিছুর নাম বোঝায় তাহলে সেটা বিশেষ্য। আমরা ইংলিশে নাউন পড়েছি, তো নাউনটা বাংলায় হচ্ছে কি? বিশেষ্য। যে কোনো কিছুর নামকে আমাদের কি বলা হয়? বিশেষ্য বলা হয়। ওকে, এরপর আমাদের আছে হচ্ছে সর্বনাম, যে নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়, অর্থাৎ আমি, তুমি, তোমরা, এইগুলো হচ্ছে আমাদের কি? সর্বনাম। এরপর আছে বিশেষণ, অর্থাৎ যেটা বিশেষ্য বা সর্বনামকে কি করে? বিশেষায়িত করে, তাহলে সেটা হচ্ছে আমাদের কি? বিশেষণ। অর্থাৎ আমাদের দোষ গুণ অবস্থা যদি প্রকাশ করে তাহলে সেটা হচ্ছে আমাদের বিশেষণ। যেমন আমি যদি বলি রাহুল খুব ভালো ছাত্র, এই ছাত্রটা হচ্ছে আমাদের বিশেষ্য। এই ছাত্রকে মডিফাই করতেছে, রাহুল কেমন ছাত্র? রাহুল ভালো ছাত্র, তাহলে ভালোটা হচ্ছে আমাদের বিশেষণ। কি হবে? বিশেষণ, বা ইংরেজিতে বলা হয় অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমাদের নাউন সম্পর্কে যেটা তথ্য দিবে, নাউন বা প্রোনাউন সম্পর্কে যেটা তথ্য দিবে, সেটাই হচ্ছে আমাদের কি? বিশেষণ। ঠিক আছে, ওকে। এরপর ক্রিয়া, আমরা কোনো কিছু করা, থাকা বা ঘটা যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের ক্রিয়া। যেমন ভাত খাচ্ছি, খাওয়া হচ্ছে ক্রিয়া, যাওয়া হচ্ছে ক্রিয়া। ঠিক আছে, তো এটা তো আমরা বুঝি। ক্রিয়াকে যে বিশেষায়িত করে সে হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়াকে যে বিশেষায়িত করে সে কি? ক্রিয়া বিশেষণ। অর্থাৎ বললাম যে রকেট অতি দ্রুত চলে, দ্রুত চলে, চলাটাকে বিশেষায়িত করছে কে? দ্রুত। কেমন ভাবে চলে? দ্রুত চলে। তাহলে চলে হচ্ছে আমাদের ক্রিয়া, এই চলেটাকে বিশেষায়িত করতেছে হচ্ছে দ্রুত, তাহলে দ্রুত হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণ। কি? ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, তাহলে ক্রিয়া বিশেষণ গেল। যোজক, কোনো দুইটা শব্দ বা দুইটা বাক্যকে যে যুক্ত করে, সংযোজন করতে পারে, বিয়োজন করতে পারে, তো যে সংযোজন করে সে হচ্ছে যোজক। সে কি? যোজক। যেমন আমি বললাম দুইটা শব্দ, দেখেন আমি আর তুমি, কি করতেছি? ক্লাস করছি। কি করছি? ক্লাস করছি। এই যে আমি আর তুমি, এই যে তুমি, এই দুইটার মধ্যে আমাদের একটা শব্দ কি করছে? যোজন ঘটাইছে, সংযোজন করছে, তাই না? এই দুটো শব্দকে একজন কি করছে? সংযোজন ঘটাইছে, সেই হচ্ছে আমাদের যোজক। এই আর হচ্ছে আমাদের যোজক। ঠিক আছে, এবং হচ্ছে আমাদের যোজক, ও হচ্ছে আমাদের যোজক, কিন্তু হচ্ছে আমাদের যোজক, এগুলো হচ্ছে কি? যোজক। ঠিক আছে, এরপর আমাদের আছে হচ্ছে অনুসর্গ। এই অনুসর্গগুলো মুখস্থ করতে হয়। আমরা বিভক্তি পড়েছি, দ্বারা, দিয়ে, কর্তৃক, তো এগুলো আমাদের এই অনুসর্গের মধ্যেই পড়ে। আচ্ছা, আবেগ শব্দ, এই যে আহ, উহ, উফ, এই যে এই টাইপের কথা ইউজ করি না, হুররে, ঠিক আছে, সাবাস, হ্যাঁ, এই টাইপের কথা যে ইউজ করি, এইগুলো হচ্ছে আমাদের আবেগ শব্দ। এগুলা কি? এইগুলো হচ্ছে আমাদের আবেগ শব্দ। তাহলে এই যে এই জিনিসগুলো যদি আমরা চিনে গিয়ে থাকি, তাহলে আমরা এখন কি ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করতে পারবো না? আমাদের 8টা শব্দ দেওয়া থাকবে, 8টা বাক্য দেওয়া থাকবে। এই 8টা বাক্যের মধ্যে আমাদেরকে কি করতে হবে? এই শব্দগুলো জাস্ট চিনে বের করতে হবে। ঠিক আছে, ওকে। তাইলে আসেন আমরা একটু সলভ করি। সলভ করলে এবারে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সলভ করলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এইগুলো পারেন, আমিও জানি, যাই হোক, ঠিক আছে, সবার পারারই কথা, কেননা এইগুলো অনেকবার পড়ানো হয়েছে, তাই না? এইগুলো অনেকবার পড়ানো হয়েছে। ওকে, আচ্ছা, এটা একটু মনে রাখবেন, সাদা কাপড় বললেই মন সাদা হয় না। এই লাইনটা একটু মাথায় রাখেন, সাদা কাপড় বললেই মন সাদা হয় না। সাদা কাপড় পরলেই মন সাদা হয় না।
তো আমাদের মোট 8টা বাক্য দেওয়া থাকবে, এগুলো আশা করি পারেন আপনারা। তো এই সাদার নিচে দাগ দেওয়া থাকতে পারে। তো দেখেন এই সাদাটা কাকে মডিফাই করতেছে? কাপড়কে। কাপড়কে মডিফাই করতেছে কে? সাদা। তাহলে সাদা কি হবে? যে কাউকে মডিফাই করে বা বিশেষায়িত করে সে কি? সে হচ্ছে বিশেষণ। সে কি? বিশেষণ। তাহলে সাদাটা কি হবে? সাদার নিচে আমাদের দাগ দেওয়া থাকবে, ঠিক আছে? সাদার নিচে এরকম দাগ দেওয়া থাকবে। তো আমরা এটা ধরেন 1 নম্বর, এটা ধরেন 2 নম্বর, এটা ধরেন 3 নম্বর, এটা ধরেন 4 নম্বর। তো 1 নম্বরের উত্তর কি লিখবো? 1 নম্বরে সাদা হচ্ছে কি? সাদা হচ্ছে বিশেষণ। বা শুধু যদি বিশেষণ লিখে আসেন তাও কোনো সমস্যা নেই। 1 নম্বরে কি? বিশেষণ, ঠিক আছে? ওকে। তারপরে 2 নম্বর ধরেন আপনি পারেন না, সাপোজ 3 নম্বরে দেওয়া আছে সাবাস। কি দেওয়া আছে? সাবাস, খুব ভালো খেলেছো, খুব ভালো খেলেছো, ঠিক আছে? এই যে সাবাসের নিচে দাগ দেওয়া আছে, তাহলে এটা কি? আপনি 2 নম্বর পারেন না, 2 দিবেন না এখানে। উত্তরের ক্ষেত্রে কত দিবেন? এখানে 3 নম্বর আছে, 3 নম্বরই দিবেন। যত নম্বর দেওয়া থাকবে, যত নম্বরের অ্যান্সার করতেছেন ঠিক তত নম্বরই দিবেন। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে সাবাস আছে, তাহলে সাবাসটা কি? আবেগ শব্দ। ভুল করেও যদি 2 লিখে আবেগ শব্দ লিখে দিয়ে আসেন তাহলে কিন্তু আপনি মার্ক পাবেন না। যত নম্বরে এটা আছে তত নম্বর দিয়ে আপনাকে কি লিখে আসতে হবে, ঠিক আছে? এইভাবে মোট 5টা বাক্য লিখে আসতে হবে। আশা করি পারবেন, আশা করা যায় পারবেন, ঠিক আছে? তাহলে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করে না, আশা করা যায় আপনারা পারবেন। এবার আসেন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে উপসর্গ। এই উপসর্গের মধ্যে এই উপসর্গের মধ্যে একটা প্রশ্নই বারবার ঘুরে ফিরে আসে, সেটা হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। এটা আপনারা বাসায় বসে পড়ে নেবেন। উপসর্গের, যদি কারোর কাছে নোট না থাকে আমার থেকে পিডিএফ নিয়ে নেবেন। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। কালকে এই প্রশ্নটা হুবহু কমন পেয়ে যেতে পারেন। দ্যোতকতা আছে। যদি এই প্রশ্ন না আসে তবে আপনাকে বলবে যে 5টা উপসর্গ দিয়ে শব্দ গঠন করে বাক্য তৈরি করো, ঠিক আছে? তাহলে ওটা আরো সুন্দর। 5টা উপসর্গ পড়বেন, ঠিক আছে? প্র, পরা, নীল, হ্যাঁ, এগুলা পড়বেন। ধরেন এইগুলাতে দিয়ে 5টা উপসর্গ দিয়ে 5টা শব্দ তৈরি করবেন, ওই শব্দ দিয়ে 5টা বাক্য তৈরি করে দিয়ে আসবেন। ছোটবেলার কাজ, ঠিক আছে? আর যদি প্রকৃতি প্রত্যয় থেকে আমাদের সমাজ বা প্রকৃতি প্রত্যয় থেকে অ্যান্সার করতে চান তাহলে আমি বলবো আগে থেকে পড়া থাকতে হবে, নয়তো এটা আজকে কমপ্লিট করে কখনোই কালকে অ্যান্সার করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, এইটা ব্যাখ্যা করতে বলবেন। তো এইটার ক্ষেত্রে আমরা কিভাবে অ্যান্সার করব? ফার্স্ট অফ অল উপসর্গ কাকে বলে সেই সংজ্ঞা দিবেন, ঠিক আছে? উপসর্গ কাকে বলে সেই সংজ্ঞা দিবেন। এরপরে কিছু কথা লিখতে হবে আপনাকে। আপনি জাস্ট একটু, যদি আপনাদের কাছে এই নোটটা না থাকে বা এই প্রশ্নের উত্তর না থাকে আমার থেকে নিয়ে নেবেন, আমার কাছে আছে, ঠিক আছে? তো আমি জাস্ট একটু বুঝাই দেই। অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, তারা কি বুঝাইছে? মূলত আমরা একটা শব্দ নেই, শব্দটা নিলাম হচ্ছে হার। কি নিলাম? হার। এই হার মানে কি? হেরে যাওয়া। হার মানে কি? হেরে যাওয়া। তাহলে এই যে এই হারের সাথে যদি আমি অন্য একটা শব্দ এনে যুক্ত করি এবং এই শব্দ যুক্ত করার ফলে যদি এর অর্থের চেঞ্জ হয়ে যায় তাহলে এটা হচ্ছে আমাদের বোঝাবে যে এই উপসর্গ, মানে যে শব্দটা আমরা যুক্ত করতেছি সেটা হচ্ছে উপসর্গ। মানে একটা উপসর্গ এনে যদি এখানে যুক্ত করি তাহলে এর কি হবে? অর্থের পরিবর্তন ঘটে যাবে, অর্থাৎ এই অর্থ আর ওই হার মানে আর তখন হার থাকবে না। যেমন আমি যদি বলি ভাত, যেমন ধরেন আমি বললাম ভাত। ভাত মানে কি? খাওয়া। ভাত খায় না? ভাত তো খায়। এই ভাতের আগে যদি আমি প্র যুক্ত করে দেই তাহলে কি হয়? প্রভাত। কি হয়? প্রভাত। এবার প্রভাত মানে কি? সকাল, ভোরবেলা। তাহলে ভাত মানে যেটা ছিল প্রভাত মানে কি সেম আছে? না, উপসর্গ যুক্ত করার ফলে কিন্তু এর অর্থের চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমাদের উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। এই প্র এর কি নিজস্ব কোনো অর্থ আছে? নিজস্ব কিন্তু কোনো অর্থ আপনি পাবেন না। প্র এর কোনো নিজস্ব অর্থ নাই, কিন্তু এই প্র যখন আরেকজনের সাথে গিয়ে যুক্ত হয়েছে তখন কিন্তু ওর একটা কি অর্থ চলে আসছে, তার মানে একটা নতুন অর্থ তৈরি করছে। তার মানে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, অর্থবাচকতা নাই, কিন্তু অর্থদ্যোতকতা আছে, মানে আরেকজনের সাথে যুক্ত হয়ে নতুন একটা অর্থ প্রদান করে। এই কথাটাই বোঝাতে চাইছে, ঠিক আছে? এইখানে যদি আমি এই হার মানে যা বলেন তো, প্রযুক্ত করে দিলে হয় হচ্ছে প্রহার। এটা মানে কি সেম?
না। পরি যুক্ত করে দিলে হয় পরিহার। কি হয়? পরিহার। এটা কি সেম? না। তার মানে আমরা উপসর্গ যুক্ত করলে পরে, উপসর্গ যুক্ত করার ফলে আমাদের কিন্তু কি হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু শব্দের চেঞ্জ হয়ে গেছে, তাই না? অর্থের চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অর্থদ্যোতকতা আছে কিন্তু নিজস্ব কোনো কি অর্থ নেই। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু কারোর সাথে বসে তার অর্থের পরিবর্তন ঘটাতে পারে। ঠিক আছে, যেমন আমাদের যদি আ যুক্ত করি, আ যোগ হার, তাহলে কি হয়? আহার। কি হয়? আহার। তাহলে দেখেন এই হার আর আ যুক্ত করার পরে যে আহার, এটা কি সেম? না। তাহলে এই আয়ের কিন্তু কোনো অর্থ নেই, নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এই আ যখন হারের সাথে বসে গেছে তখন আহারের কিন্তু একটা অর্থ আছে। তাহলে এইটাই আমাদের বুঝাইতে চাইছে যে উপসর্গের কোনো অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে। ঠিক আছে, তাহলে এইটা একটু জাস্ট পড়ে নেবেন। এই প্রশ্নটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই উপসর্গ গেল। এরপর আমাদের আছে কি? এরপর আমাদের আছে হচ্ছে বাক্য তত্ত্ব। ঠিক আছে, বাক্য তত্ত্ব। তো বাক্য তত্ত্ব থেকে আমাদের মূলত কয়েকটা জিনিস একটু পড়তে হয়। ঠিক আছে, কয়েকটা জিনিস একটু পড়তে হয়, যে সরল বাক্য কোনটা, জটিল বাক্য কোনটা, যৌগিক বাক্য কোনটা। তো এত কিছু পড়ার আমাদের মানে আমি জাস্ট শর্টকাট একটু বলে দেই, কারণ এগুলো হচ্ছে আমরা বেসিক ক্লাসে পড়িয়েছি। সরল বাক্য কোনটা? যার মধ্যে একটা সমাপিকা ক্রিয়া থাকবে এবং একটা কর্তা থাকবে, তাহলে সেটা হচ্ছে আমাদের সরল ক্রিয়া, সরল বাক্য। অর্থাৎ সরল বাক্যে কোনো এক্সট্রা ঝামেলা থাকবে না, কোনো এক্সট্রা ঝামেলা থাকবে না। একটা কি থাকবে? সরল বাক্যে একটা কর্তা আর একটা সমাপিকা ক্রিয়া, এবং একটি সমাপিকা ক্রিয়া যদি থাকে তাহলে কিন্তু সেটা সরল বাক্য। ঠিক আছে, তাহলে সেটা কি? সরল বাক্য। জটিল বাক্য চেনার উপায় হচ্ছে, একটা বাক্য আরেকটা বাক্যের উপরে নির্ভর করবে, একটা বাক্যাংশ আর একটা বাক্যের অংশের উপরে নির্ভর করবে, একটা বাক্যাংশ আরেকজনের উপরে কি করবে? নির্ভর করবে। এরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে আমাদের জটিল বাক্য। ঠিক আছে, এবং জটিল বাক্য চেনার আবার আরো একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে তার মাঝখানে, বাক্যের মাঝখানে এরকম পাবেন যে ডট 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 সে, যিনি ডট 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 তিনি, এরকমের বাক্যগুলো পাবেন। ঠিক আছে, এরকমের মিল থাকে, যেমন ডট 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 তেমন। ঠিক আছে, এরকমের কিছু বাক্য থাকে, এগুলো হচ্ছে আমাদের জটিল বাক্য। আর যৌগিক বাক্য চেনার উপায় কি? যৌগিক বাক্য চেনার উপায় হচ্ছে ও, এবং, কিন্তু। ঠিক আছে, আর এই টাইপের যোজক যুক্ত থাকবে, এই টাইপের যোজকগুলা বাক্যের মাঝখানে যুক্ত থাকবে, তাহলে এগুলা কি বাক্য? যৌগিক বাক্য। ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের হচ্ছে রূপান্তর আসে। অস্তিবাচক মানে পজিটিভ বাক্য তৈরি করতে হয়, নেতিবাচক মানে নেগেটিভ বাক্য তৈরি করতে হয়। অর্থাৎ বাক্যের অর্থ সেম থাকবে বাট নেগেটিভ আকারে নিয়ে যেতে হবে। ইংলিশে যেমন করি আমরা নেগেটিভ, ঠিক সেম। ঠিক আছে, তো আমরা একটা একটু সলভ করে দেখি। ঠিক আছে, আমাদের বললাম আমার আসল অভিভাবক মামা, এটা তো আমরা হচ্ছে অনুপমের মানে অপরিচিত গল্প থেকে পড়ে আসছি। আমার আসল অভিভাবক মামা, তাই না? অভিভাবক মামা। তো এটাকে জটিল করতে বললো, তাহলে যিনি আমার অভিভাবক তিনি আসলে কে? তিনি আমার মামা। যিনি আমার আসল অভিভাবক তিনি আমার মামা। এই যিনি তিনি দ্বারা আমরা কিন্তু এই বাক্যটাকে সলভ করে ফেলতে পারি, যে যিনি আমার আসল অভিভাবক তিনি আমার মামা। তাহলে এটা হচ্ছে আমাদের জটিলে প্রকাশ হয়ে গেল। কি হয়ে গেল? জটিলে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, তো এই যে এরকমের আমাদের বলবে হচ্ছে অনুজ্ঞায় নিয়ে যেতে, অস্তিবাচকে নিয়ে যেতে, বিস্ময় সূচকে নিয়ে যেতে, যে ফুলটি খুব সুন্দর, বাহ ফুলটি কি সুন্দর। ঠিক আছে, এই যে এরকমের আমাদের বাক্যগুলো যদি আমরা প্রকাশ করতে পারি, তাহলে এরকমের 8টা বাক্য দেওয়া থাকবে, 5টা বাক্য যদি রূপান্তর করতে পারি তাহলে সেটা হচ্ছে আমাদের 5 মার্ক পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমরা কি কয় মার্ক পেয়ে যাবো? 5 মার্ক পেয়ে যাবো। এরপর আসেন প্রয়োগ অপপ্রয়োগে যাই। প্রয়োগ অপপ্রয়োগে আমরা এর আগে বানান ভুল দেখে আসলাম না, এরকমেরই বাক্যের মধ্যে কিছু ভুল থাকবে। ঠিক আছে,
একটা বাক্যের মধ্যে কিছু ভুল থাকবে, ঠিক আছে? তো এই ভুলগুলো আমাদেরকে জাস্ট কি করতে হবে, শুদ্ধ করতে হবে। অর্থাৎ অশুদ্ধ একটা বাক্য দেওয়া থাকবে, ওই বাক্যটাকে শুদ্ধ করতে হবে। 8টা বাক্য দেওয়া থাকবে, তার মধ্যে 5টা বাক্য আমাদেরকে কি করতে হবে, শুদ্ধ করতে হবে, ঠিক আছে? যেমন ধরেন আমাদের বললো চোরে 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 চাচাতো ভাই। আচ্ছা, কোনোদিন শুনছেন চোরে চোরে চাচাতো ভাই? এই ডায়লগ কোনোদিন শুনছেন? শোনেন নাই। তাহলে চোরে চোরে কি ভাই? চোরে চোরে মাস্তুতো ভাই, তাই না? কি ভাই? মাস্তুতো ভাই। এই যে বাক্যে যে ভুলটা দেওয়া ছিল, এই যে আমি সঠিক করে লিখলাম, এইটাই হচ্ছে আমাদের কি, শুদ্ধ অশুদ্ধ। অশুদ্ধ বাক্য দেওয়া থাকবে, শুদ্ধ করতে হবে, ঠিক আছে? ওকে, এইবার আসেন আমাদের বলছে এরকমের আমাদের কি আসছে। আচ্ছা, আমি বলে দেই কয়েকটা জিনিস। শুধুমাত্র টাকার জোরে সবকিছু হয় না। ধরেন শুধুমাত্র এরকম বলা থাকতে পারে, এটা কালকে পেয়ে যেতে পারেন শুধুমাত্র একসাথে, ঠিক আছে? শুধুমাত্র টাকার জোরে সবকিছু হয় না, সবকিছু হয় না। একদম মাথার মধ্যে সেট আপ করে নেন, শুধুমাত্র কখনো একসাথে বসে না, শুধুমাত্র কখনো একসাথে বসে না। না হয় শুধু বসবে, না হয় মাত্র বসবে। অর্থাৎ শুধু টাকার জোরে সবকিছু হয় না, শুধু টাকার জোরে সবকিছু হয় না, এটা হচ্ছে আমাদের সঠিক বানান। শুধু টাকার জোরে সবকিছু হয় না। আচ্ছা, এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, এরকম বলা থাকতে পারে এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। আচ্ছা, গরু খাঁটি হলে কি দুধ খাঁটি হবে নাকি? বলছে এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, নাকি এখানে সঠিক হবে এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়? কোনটা সঠিক হবে? গরুর খাঁটি দুধ পাওয়া যায়। তাহলে মাথায় রাখবেন যে বাক্যটা ভুল কি, এখানে খাঁটি গরুর দুধ না, গরুর খাঁটি দুধ পাওয়া যায়, ঠিক আছে? এই রকমের অশুদ্ধ বাক্যগুলোকে আপনাকে জাস্ট শুদ্ধ করে দিয়ে আসতে হবে। কোথাও কোথাও আপনাদের কি বানানগুলো ভুল থাকতে পারে। সপরিবার, ঠিক আছে, এরকমের সপরিবার বলা থাকতে পারে, সপরিবার, মনে রাখবেন সপরিবার বানান এরকমের না, শয়ের দন্ত শয়ের নিচে কোনো ব বসবে না, ঠিক আছে? সপরিবার বানান শুধুমাত্র দন্তস্ব হবে, শুধুমাত্র কি হবে? দন্তস্ব হবে, ঠিক আছে? আচ্ছা, এরকমই বলা থাকতে পারে পরীক্ষা চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ। পরীক্ষা চলাকালীন সময়, কাল, কাল দ্বারাই তো সময় বোঝায়, চলাকালীন বলছে, কালীন দ্বারাই তো সময় বোঝাচ্ছে, আবার এক্সট্রা করে সময় বলার কি দরকার? পরীক্ষা চলাকালীন সময় হবে না, পরীক্ষা চলাকালীন হর্ন বাজানো নিষেধ। তাহলে মাঝখান থেকে কোন শব্দটা বাদ গেল? সময় শব্দটা বাদ গেল। তো এরকম কিন্তু আপনাদের কিছু শব্দ দিয়ে দিবে, কালকে মাথায় রেখেন, ঠিক আছে? আমি যে কয়টা বললাম এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সব পাখিরা নীড় বাঁধে না, সব পাখিরা। আচ্ছা, পাখিরা দ্বারাই তো অনেকগুলো পাখিকে বোঝাচ্ছে, তাহলে সব পাখিরা বলার কি কোনো প্রয়োজন আছে? নয় পাখিরা বলেন, নয় সব পাখি বলেন, সব পাখি বলেন, যে কোনো একটা কথা বলতে হবে, তাই না? তাহলে সব পাখিরা হয় না, কি হবে? শুধুমাত্র সব পাখি হবে, রা যুক্ত হবে না। সব দ্বারাই তো অনেকগুলো পাখিকে বোঝাচ্ছে, তাহলে সব পাখি নীড় বাঁধে না, সব পাখি নীড় বাঁধে না, পাখিরা কিন্তু হবে না। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা, ঠিক আছে? ওকে, আবার আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণ হলো, প্রমাণ হলো হয় না, প্রমাণিত হলো, ঠিক আছে? কি হলো? প্রমাণিত হলো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। অপরাহ্ন বানানের আগে দেখাই দিছি, এই অপরাহ্ন বানানটা ভুল দিয়ে আসতে পারে। ওকে, তাহলে এইগুলো একটু জাস্ট যেগুলো বলে দিলাম না, এগুলো জাস্ট একটু সলভ করে দেবেন, এগুলো কিন্তু বারবার আসে, ঠিক আছে? ঠিক আছে, যেগুলো আমি বললাম সেগুলা বারবার পরীক্ষায় আসে, ঠিক আছে? এরপরে আমাদের ব্যাকরণের সবগুলো শেষ, এবার আমরা চলে যাব হচ্ছে নির্মিত অংশে। অর্থাৎ নির্মিত অংশে আমাদের পারিভাষিক শব্দ এবং অনুচ্ছেদ। ফার্স্টে আছে কি? পারিভাষিক শব্দ এবং অনুচ্ছেদ। আমরা কোনগুলো অ্যান্সার করার চেষ্টা করব? আমরা অ্যান্সার করার চেষ্টা করব হচ্ছে পারিভাষিক শব্দ থেকে। কোনগুলো থেকে? পারিভাষিক শব্দ থেকে। আপনাদের মোট 15টা পারিভাষিক শব্দ দেওয়া থাকবে। মোট কয়টা দেওয়া থাকবে? মোট 15টা পারিভাষিক শব্দ দেওয়া থাকবে। এই 15টার মধ্যে যে কোনো 10টার অ্যান্সার আপনাকে করতে হবে। কয়টার অ্যান্সার করতে হবে? যে কোনো 10টার অ্যান্সার আপনাকে করতে হবে, ঠিক আছে? ওকে, আমি একটু বলে দেই যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা ডায়ালেক্ট আছে, ডায়ালেক্ট মানে উপভাষা, ডায়ালেক্ট, ঠিক
ঠিক আছে, এই ডায়ালেক্ট উপভাষা, ঠিক আছে, এটা খুব আসে। তারপর আমাদের আছে হচ্ছে আরবান আছে, আই উইটনেস আছে, ফিকশন আছে, রিপাবলিক আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ওকে বুলেটিন আছে, বুলেটিন। তারপরে হচ্ছে বাই ইলেকশন আছে, র্যাসিজম আছে, বাকেট আছে, এক্স রে আছে, বুকলেট আছে, চিফ হুইপ, ইথিক্স, ইথিক্স, ঠিক আছে, ইথিক্স আছে, প্রিফিক্স আছে, প্রিফিক্স আছে। তারপরে হচ্ছে হোস্টেস, হোস্টেস আছে, হোস্টেস, ঠিক আছে, হোস্টেস, ওকে, হোস্টেস আছে। তারপরে হচ্ছে আমাদের ইন্টারপ্রেটার আছে, ওকে, ম্যানিফেস্টো আছে, ক্যাটালগ আছে, ফান্ডামেন্টাল, গ্যালাক্সি, ওয়াথ, ওয়াথ মানে শপথ, হ্যাঁ, এই ওয়াথ আসে, ঠিক আছে, ওয়াথ, ওয়াথ মানে শপথ, ঠিক আছে। এইগুলা ট্রাইব্যুনাল, বুলেটিন, বুলেটিন মানে একবার বলছি তাই না, আচ্ছা, অক্টেভ। তারপরে হচ্ছে আমাদের, ঠিক আছে, অনেকগুলাই বলে ফেলছি, এইগুলাই মূলত ঘুরে ফিরে আসে, ঠিক আছে, এইগুলাই মূলত ঘুরে ফিরে আসে। এইগুলো জাস্ট একটু ভালো করে পড়ে যাবেন। প্রেসক্রিপশন, ঠিক আছে, প্রেসক্রিপশন, ওকে, এইগুলো জাস্ট একটু ভালো করে পড়ে গেলে পরেই এইগুলোর মধ্যে থেকে দেখবেন পেয়ে যাবেন। ম্যানিফেস্টো, লেজেন্ড, ঠিক আছে, নিউট্রিশন, ওকে, এইগুলো পড়লে পরে মোটামুটি কমন পেয়ে যাবেন। আপনারা 2019 থেকে 2025 পর্যন্ত পারিভাষিক শব্দগুলো জাস্ট যদি একটু দেখে যান, তাই দেখবেন কমন চলে আসছে, ঠিক আছে। দু একবার করে পড়লেই এগুলো পারবেন, আপনাদের জানা তথ্য, ঠিক আছে। 15টার মধ্যে 10টা লিখতে পারলে পরে 10 মার্ক, 10-এ 10, ঠিক আছে, 10-এ 10, ওকে। এরপর আসেন আমাদের আছে হচ্ছে পারিভাষিক শব্দ গেল। এরপর আমাদের আছে কি দিনলিপি, ওকে। এরপর আমাদের আছে হচ্ছে দিনলিপি। দিনলিপি লেখার নিয়মটা একটু দেখায় দেই। দিনলিপি, ওকে, ওয়েট, ঠিক আছে। দিনলিপি লেখার নিয়মটা একটু দেখায় দেই জাস্ট, যে দিনলিপি কিভাবে লিখবেন, ঠিক আছে। দিনলিপিটা কিভাবে লিখবেন, দিনলিপি মানে কি, পুরো একটা দিনের ঘটনা। দিনলিপি মানে হচ্ছে পুরো একটা দিনের ঘটনা। ফার্স্ট অফ অল আপনি আপনার তারিখটা দিবেন, যেই তারিখের ঘটনাটা আপনি লিখতেছেন সেই তারিখটা এখানে লিখবেন, ঠিক আছে। ধরেন কত তারিখ, আজকে হচ্ছে কালকে হচ্ছে 4 তারিখ না, 4 না 5 তারিখ, কালকে কয় তারিখ, 5 তারিখ না 4 তারিখ, কালকে 4 তারিখ, আচ্ছা, তাহলে 4 তারিখে আপনি ঘটনাটা লিখতেছেন 4 জুলাই 2026, ঠিক আছে। বা আজকে রাত্রের ঘটনা লিখতেছেন ধরেন 3 জুলাই, ঠিক আছে, 2026। এরপরে রাত কয়টার সময় লিখতেছেন, সারাদিনের ঘটনা যেহেতু লিখতেছেন, তাহলে রাত 10টার সময় বসছেন, তাহলে রাত কয়টা, 10টা, রাত সময় কয়টা, রাত 10টা, ঠিক আছে। কি বার সেটা হচ্ছে শনিবার, রবিবার না কি বার, এই উপরে আগে বারটা দিয়ে নেবেন, সরি, টাইম দেওয়ার আগে বার দিতে হয়, শনিবার বা শুক্রবার, ঠিক আছে। কি বার, আজকে হচ্ছে শুক্রবার। তারপরে টাইম হচ্ছে রাত কয়টা, 10টা। তারপরে আপনাদের হচ্ছে কোন জায়গায় থেকে লিখতেছেন, ধরেন ঢাকা বা পাবনা, যেখান থেকে লেখেন সেই জায়গার নাম দিবেন, দিবেন, না দিলে কোনো সমস্যা নেই, দিলে ভালো। ঢাকা দিলেন, দেওয়ার পরে আপনার ওই জাস্ট যা যা ঘটনা সেই ঘটনা লিখবেন। তবে বলে রাখি, এইখানে আপনি আপনার বিষয়ে লিখতেছেন, আপনি কারোর কাছে লিখতেছেন না, তাইলে এইখানে আপনি কি শুরুটা করবেন, যে আজকে আমার এইরকম একটা মানে আজকে সকালে হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই সেই করছেন, ঠিক আছে, বা আজ হচ্ছে কলেজের প্রথম দিন ছিল, ঠিক আছে, বা আজকে এইচএসসি পরীক্ষার প্রথম দিন ছিল, ঠিক আছে, এইভাবে শুরুটা করবেন। শেষে গিয়ে আবার লিখেন না আজ এই পর্যন্তই থাক, সমাপ্ত করছে, এই কথা কিন্তু শেষে লিখেন না, আজ এই পর্যন্তই থাক, সমাপ্ত করছে, হ্যাঁ,
সমাপ্ত করছি। এই সব কথা কিন্তু লেখা যাবে না, কারণ আপনি দিনলিপি লিখতেছেন, আপনার ঘরের ডায়েরিতে লিখতেছেন, ঠিক আছে, আপনি নিজের কাছেই লিখতেছেন, নিজের আপনার ডায়েরিতেই থাকবে, তাহলে এখানে সমাপ্ত করার কি আছে? ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক, সমাপ্ত করছি, এই সব লাইন লেখা যাবে না। এই সব লাইন লিখলে কিন্তু 1 মার্কও পাবেন না, ঠিক আছে। এই সব লাইন অবশ্যই লিখবেন না, এই লাইনগুলো লেখা যাবে না, এগুলো নিষেধ, ঠিক আছে। আপনি জাস্ট শেষে কি করবেন, যে হচ্ছে শেষে খাওয়া দাওয়া করে কি ঘুমোতে গেলাম, ঠিক আছে, খাওয়া দাওয়া করে বা এসে হচ্ছে খাওয়া দাওয়া করলাম, এই দিয়ে শেষ করবেন, ঠিক আছে। যে কোনো জায়গা থেকে ঘুরে আসলেন, ঘুরে এসে কি খাওয়া দাওয়া করলাম বা এই করলাম সেই করলাম দিয়ে শেষ করবেন, বাট কখনোই দেখবেন আজ এই পর্যন্ত থাক, সমাপ্ত করছি, এইসব কথা লেখা যাবে না, ঠিক আছে, বুঝাইতে পারছি? আচ্ছা, ওকে, তাহলে এটাই হচ্ছে বিষয়, যে উপরে এটুকু কাহিনী করতে হবে, ভিতরে লিখতে হবে, যে বর্ণনাটা লিখবেন, লিখে লাস্টে কিন্তু ওই সমাপ্ত করছি টুটছি এইসব লিখেন না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি দিনলিপি, এইটা হচ্ছে আমাদের দিনলিপি। আর যদি অভিজ্ঞতা বর্ণনা আসে, দিনলিপির আরেকটা কি আসে, দিনলিপি না আসে, অভিজ্ঞতা বর্ণনা আসে। অভিজ্ঞতা বর্ণনা আসলে এখানে একটা শিরোনাম দিবেন, কি দিবেন, একটা টাইটেল দিবেন, ঠিক আছে, একটা টাইটেল দিবেন, যে হচ্ছে কি কি টাইটেল দেওয়া যায়, যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি, তাই না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এরকম একটা কি ঊর্ধ্বগতি নিয়ে অভিজ্ঞতা, বা যে কোনো একটা ধরেন হচ্ছে বেড়াইতে গেছেন, সেই বেড়ানো নিয়ে অভিজ্ঞতা, ঠিক আছে, এরকম একটা টাইটেল দিবেন। দেওয়ার পরে এখানে আমাদের কি হবে, টাইটেল হবে। টাইটেলটা হওয়ার পরে একটা টান দিয়ে এইখান থেকে আপনি লেখা শুরু করবেন, কি এখান থেকে আপনি আপনার সেই অভিজ্ঞতাটা লেখা শুরু করবেন, কোন বিষয়ে আপনার অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার বিষয়টি লেখা শুরু করবেন। বুঝতে পারছি? ওকে, এটা ছিল আমাদের অভিজ্ঞতা। এরপরে আমরা 8 নম্বরে আশা করি দিনলিপি বা অভিজ্ঞতা থেকে অ্যান্সার করে 10 মার্ক নিয়ে আসতে পারবো। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে বৈদ্যুতিন চিঠি বা খুদে বার্তা। আচ্ছা, বৈদ্যুতিন চিঠি কি, সেটা হচ্ছে ইমেইল। বৈদ্যুতিন চিঠির আরেক নাম হচ্ছে ইমেইল, ঠিক আছে। ইমেইলটা কিভাবে আঁকায়, একটা বক্স করে নেবেন, খাতায় কি করবেন, একটা সুন্দর করে বক্স করে নেবেন, ঠিক আছে, সুন্দর করে বক্স করবেন। ওকে, বক্স করার পরে এখানে একটা ঘর, 2টা ঘর, 3টা ঘর, 4টা ঘর, 5টা ঘর, এইভাবে টানবেন। ফার্স্টে লিখবেন হচ্ছে ফ্রম বা টু দিবেন, যে কোনো একটা দিবেন, ফার্স্টে দিবেন, তারপরে টু, তারপরে সিসি, তারপরে বিসিসি, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে টেক্সট, টেক্সট নাম দিবেন। এখানে ব্যাখ্যাগুলো করবেন, যে রাহুল দিলাম, ঠিক আছে, রাহুল, ব্যাখ্যাগুলো দিবেন, ঠিক আছে, জনাব রাহুল দিবেন, নিচে আপনার নাম দিয়ে শেষ করবেন, ধরেন সাজিদ দিয়ে। বেশি বড় হবে না, বেশি বড় হবে না, 5 থেকে 7 লাইন লিখবেন বা 8 লাইন লিখবেন। ইমেল কিন্তু বড় হয় না, ইমেল ছোট হয়, 3-4 লাইন 5 লাইন লিখতে হয়, ঠিক আছে। 5 লাইনের উপরে যাওয়ার দরকার নাই, 5 থেকে 7 লাইন লিখবেন, লিখে আপনার নাম লিখে দিবেন, ঠিক আছে। ইমেল খুব ছোট হবে, ঠিক আছে। এই হচ্ছে আপনার একটা ইমেল। ওকে, এই হচ্ছে ইমেল লেখার নিয়ম। আর খুদে বার্তা আছে আপনাদের, তাই না, খুদে বার্তা বা হচ্ছে SMS যেটাকে বলা হয়, ঠিক আছে, যেটাকে SMS বলা হয়, এই SMSটা একটু শিখায় দেয়, ঠিক আছে, এই SMSটা একটু শিখায় দেয়। এটা গেল আমাদের ইমেল, এটা কি গেল, এটা গেল ইমেল। এবার আসেন আমরা একটা SMS লেখার নিয়ম শিখাই দেই। SMS কিভাবে লিখবেন, SMS, ঠিক আছে। SMS লেখার নিয়মটা একটু খেয়াল করেন। SMS কিভাবে লিখবেন, ফার্স্ট অফ অল আপনি হচ্ছে রিসিভারের নাম্বার দিতে পারেন বা প্রেরক প্রাপকের নাম, একটা নাম্বার দিতে পারেন, হ্যাঁ, রিসিভারের নাম্বার দিতে পারেন, চাইলে দিতে পারেন, না চাইলে সমস্যা নেই, একটা নাম্বার দিতে পারেন, ঠিক আছে। দেওয়ার পরে কার কাছে পাঠাচ্ছেন তার নাম দিবেন, তার নাম দিবেন, দিয়ে যে SMSটা লিখতে চান সেই SMSটা 4-5 লাইন লিখবেন, 4-5 লাইনের একটা SMS লিখবেন। লেখার পরে তোমার বন্ধু নাম দিবেন, আপনার নাম দিবেন, লিখবেন তোমার বন্ধু, একটা নাম দিবেন, নাম কি, বন্ধুর নাম কি, সাজিদ, নাম দিবেন। দেওয়ার পরে সেন্ডারের একটা নাম্বার দিবেন, এইখানে হচ্ছে যে সেন্ডে ক্লিক করে দিবেন, ঠিক আছে, সেন্ডে ক্লিক করে দিবেন, বা একটা তারিখ দিয়ে দিতে পারেন, টাইম দিয়ে দিতে পারেন, তারিখ টাইম দিয়ে দিতে পারেন, যে এই টাইমে পাঠাচ্ছেন,
ঠিক আছে। তো সেন্ডে ক্লিক করে দিলে আমাদের কি হয়ে যাবে, আমাদের একটা খুদে বার্তা পাঠানো হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা খুদে বার্তা পাঠানোর নিয়ম। তো খুদে বার্তা সাধারণত আসে না, আপনাদের ইমেইলটাই আসবে, ইমেইলটা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, ইমেইলটা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, ওকে। এরপর আসেন, আমাদের আছে সারাংশ বা সারমর্ম। সারাংশ বা সারমর্ম, সারাংশ 3 লাইনে লিখতে হয়, সারমর্ম 3 থেকে 5 লাইনের মধ্যে লিখতে হয়, এটা আপনারা জানেন। সারাংশ হচ্ছে গদ্যের অংশ থেকে লিখতে হয়, সারমর্ম হচ্ছে কবিতার অংশ থেকে লিখতে হয়। তো সারাংশ বা সারমর্ম থেকে অ্যান্সার করার চেষ্টা করবেন। এইবার সম্ভবত সারমর্ম থেকে প্রশ্ন আসবে, আশা করা যায় সারমর্ম থেকে আসারই বেশি সম্ভাবনা। তো সারমর্মটা ভালো করে পড়ে যাবেন, দেখবেন আমি সাজেশন কিন্তু দিয়ে দিয়েছি। আর যদি সারাংশ বা সারমর্ম দুইটা না করতে চান, এটা কিন্তু খুব কম লাইনে মার্ক তুলে নিয়ে আসা যায়। আর যদি মনে করেন যে আপনি ভাব সম্প্রসারণ লিখতে চান, ভাব সম্প্রসারণ লিখতে পারেন। তবে এই যে মূল ভাব, তারপরে সম্প্রসারিত ভাব, ঠিক আছে, তারপরে হচ্ছে উপসংহার বা সিদ্ধান্ত, এই টাইপের কথাগুলা না লিখলেও হবে। এই টাইপের কথাগুলো না লিখলেও হবে। আপনি কি করবেন, মূল ভাবের জায়গায় যে 2-3 লাইন লেখেন, সেই 2-3 লাইন লিখবেন। 2-3 লাইন লেখার পরে একটু গ্যাপ দিবেন, গ্যাপ দিয়ে সম্প্রসারিত ভাব লেখার দরকার নাই, বড় হয়ে গিয়েছেন। এখন হচ্ছে এভাবে সম্প্রসারিত ভাবে ব্যাখ্যাটা করবেন, এবং শেষে গিয়ে আপনি কি সিদ্ধান্ত লেখার দরকার নাই, আবার একটা প্যারা করে সিদ্ধান্তের ওই প্যারাটা লিখে দিয়ে আসবেন। অর্থাৎ আপনার এগুলো উল্লেখ করে দিয়ে আসার কোনো দরকার নাই। এখন আর ছোট নেই, আপনারা বড় হয়েছেন, ফলে স্যাররা বুঝে নিতে পারবে যে কোনটা মূল ভাব, কোনটা সম্প্রসারিত ভাব, কোনটা সিদ্ধান্ত। ঠিক আছে, আচ্ছা। এখন এইটা আপনারা কয় পেজ লিখবেন, 3 থেকে 4 পেজ লেখার চেষ্টা করবেন। ভাব সম্প্রসারণ 3 থেকে 4 পেজ লেখার চেষ্টা করবেন, 10 মার্ক পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। এরপর আমাদের আছে হচ্ছে সংলাপ। কি আছে, সংলাপ বা ডায়লগ। সংলাপ বা ডায়লগ। তো এই ডায়লগটা কিভাবে লেখা লাগে, ধরেন 2 জন বন্ধু, রাহুল আর সাজিদ। আপনার পরীক্ষার হলে 2 জনের নাম দেওয়া থাকতে পারে, 2টা ছেলে 2টা মেয়ের নাম দেওয়া থাকতে পারে। ঠিক আছে, যারা মেয়ে তারা মেয়েদের নাম ইউজ করবেন, যারা ছেলে তারা ছেলেদের নাম ইউজ করবেন। ওকে, এখন 2 জনের নাম দেওয়া আছে, আপনারা কথোপকথন শুরু করবেন এইভাবে। এই যে 2 জন না, তার মানে কি 2 জোড়া কথা, 1 জোড়া কথোপকথন, এই 1 জোড়া। এরকমের মোট কয় জোড়া লিখবেন, 10 থেকে 12 জোড়া বা 12 থেকে 14 জোড়া লিখবেন। কয় জোড়া, 12 থেকে সর্বোচ্চ 14 জোড়া লিখবেন। 14 জোড়া লিখলে পরে মার্ক 10-এ 10 পেয়ে যাবেন। কয় জোড়া, 12 থেকে 14 জোড়া। ঠিক আছে, 12 থেকে 14 জোড়া লিখলে পরে 10-এ 10 পেয়ে যাবেন সংলাপে। ঠিক আছে, আর প্রবন্ধ রচনা, এই রচনার মধ্যে থেকে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে যে রচনা, সম্পর্কিত যে রচনা, সেটা আমি পড়তে বলেছি। তো কোন কোন রচনাগুলো পড়বেন আমি একটু বলে দেই। কোন কোন রচনাগুলো আপনারা পড়বেন আমি একটু বলে দেই। গতকালকে সাজেশনও দিয়ে দিয়েছি, তারপর আমি একটু বলে দেই যে কোন কোন রচনাগুলো আপনাদের পড়া উচিত, তাই না? ঠিক আছে, বিজ্ঞান ও প্রযুক্তি সম্বন্ধে দৈনন্দিন কাজে বিজ্ঞান বা দৈনন্দিন কাজে বিজ্ঞান, মানব কল্যাণে বিজ্ঞান, তারপরে হচ্ছে এটা একই। ঠিক আছে, মানব কল্যাণে বিজ্ঞান ও দৈনন্দিন কাজে বিজ্ঞান একই একটা ইয়ে। ওকে, ওটা একটা বললেই হবে। এরপরে জাতীয় উন্নয়ন তথ্য প্রযুক্তি, জাতীয় উন্নয়ন তথ্য প্রযুক্তি, ইন্টারনেট। ঠিক আছে, বা আমাদের এরকম আসতে পারে আধুনিক তথ্য প্রযুক্তি বাংলাদেশ, তথ্য প্রযুক্তি ও উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ। ঠিক আছে, ওই একই জিনিস কিন্তু বোঝাচ্ছে। ওকে, তারপরে আমাদের পড়বেন ডিজিটাল বাংলাদেশ। কম্পিউটার সম্বন্ধে পড়বেন, কম্পিউটার ও আধুনিক জীবন, কম্পিউটার ও বর্তমান বিশ্ব, এরকম করে যে কোনোটা একটা দিতে পারে। কম্পিউটার সম্বন্ধিত আসতে পারে এই একটাই রচনা, নাম কিন্তু অনেক ভাবে আসতে পারে। ঠিক আছে, বাংলাদেশের পোশাক শিল্প চাইলে পড়ে যেতে পারেন, বাংলাদেশের পর্যটন শিল্প চাইলে পড়ে যেতে পারেন। এইগুলোর মধ্যে থেকেই আপনার কালকে রচনা কমন থাকবে। ঠিক আছে, এইগুলোর মধ্যে থেকেই কালকে রচনা কমন থাকবে আশা করা যায়। কৃষিকাজে বিজ্ঞান, ঠিক আছে, কৃষিকাজে বিজ্ঞান, মানব কল্যাণে বিজ্ঞান দিয়েছি, কৃষিকাজে বিজ্ঞানটা পড়বেন। ঠিক আছে, দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষিকাজে বিজ্ঞান ও প্রযুক্তি, মানব কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি, তারপরে হচ্ছে জাতীয় উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইন্টারনেট আর কম্পিউটার। এই কয়টা পড়ে গেলে পরে এইগুলোর মধ্যে থেকে যে কোনো একটা আসবে। এই বিজ্ঞান ও প্রযুক্তি সম্বন্ধিত একটা আসবে, আর বিজ্ঞান ও প্রযুক্তি সম্বন্ধিত আপনারা লিখতেও খুব ভালো পারবেন। ঠিক আছে, তো এইগুলো জাস্ট পড়বেন। আশা করা যায় কালকের পরীক্ষাটা আপনাদের ভালো হবে।
কারো কোনো বিষয়ে যদি কোনো সমস্যা থাকে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা জিজ্ঞাসা করতে পারেন কালকে, যেন পরীক্ষা কোনো মতে খারাপ না হয়। যে কোনোটাই সমস্যা, আপনি হচ্ছে একটা পারিভাষিক শব্দ নিয়ে কনফিউশন আছেন, জিজ্ঞেস করেন। আপনি একটা উচ্চারণের সমস্যা আছেন, উচ্চারণটা জিজ্ঞেস করেন। আপনি একটা বানান নিয়ে সমস্যা আছেন, সেই বানানটা নিয়ে একটু জিজ্ঞাসা করেন। এখন আপনি যত পারেন তত প্র্যাকটিস করা শুরু করে দেন। এখন থেকে প্র্যাকটিস করেন, কালকে সকাল পর্যন্ত প্র্যাকটিস করতে থাকেন, অর্থাৎ রাত্রে ঘুমটা ভালোভাবে দিয়ে 10টার সময় বা 11টার সময় ঘুমিয়ে গিয়ে সকাল ভোরবেলা থেকে আবার একটু রিভিশন দিয়ে যান, ঠিক আছে? তো এখন থেকে পড়া শুরু করেন। বেশি চাপ নেওয়ার দরকার নাই, প্রথম পরীক্ষা খারাপ হয়েছে বলে যে এই পরীক্ষাও খারাপ হবে তা না। বেশি চাপ নিতে গিয়ে আরো বেশি ভুলে যাবেন। একটু মানে নর্মালি জাস্ট পড়ার চেষ্টা করেন, যে সিরিয়াল ওয়াইজ, আবার এক জিনিস বারবার যেন পড়া না হয়ে যায়, মানে এরকম যেন না হয় যে শুধু ওই একটা জিনিসই পড়া হচ্ছে, অন্যগুলো পড়া হচ্ছে না, এরকম না হয়। সবগুলো টপিকে একটু রিভাইজ করে দেওয়ার চেষ্টা করেন। আশা করা যায় আগামীকালকে পরীক্ষা ভালো হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো সমস্যা থাকলে পারে অবশ্যই ইনবক্স করবেন। সবাইকে ধন্যবাদ। আজকে পর্যন্তই। আর যাদের হচ্ছে পিডিএফ গুলো প্রয়োজন তারা চাইলে আমাকে ইনবক্স করতে পারেন। এই যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে, এই পিডিএফ দরকার হলে, প্রকৃতি প্রত্যয়ের ক্লাস দরকার হলে, প্রকৃতি প্রত্যয়ের পিডিএফ দরকার হলে, এগুলো আমার থেকে নিয়ে নেবেন, আমি অবশ্যই দিয়ে দিব। আর এগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করেন, অবশ্যই পারবেন। তো বেশি টেনশন করার দরকার নেই। ফার্স্ট পেপার পরীক্ষা খারাপ হয়েছে বলে সেকেন্ড পেপার খারাপ হবে এমন না। সেকেন্ড পেপার থেকে কিন্তু আপনি মার্ক তুলে নিয়ে আসতে পারবেন। ওকে, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।